বলো, তোমাদের আগের পড়াশোনা কিছু যদি অসুবিধা থাকে প্রথমে বলে নাও। আগের দিনের পড়াশোনায় যদি কিছু অসুবিধা বা ডাউটস কিছু থাকে বলে নাও। কারো কিছু প্রবলেম আছে? মৃণাল কিছু অসুবিধা আছে? মৃণাল পড়েছি, সবটা পড়েছি, যতখানি পড়ানো হয়েছে সবটা দেখা হয়ে গেছে। আচ্ছা, কিছু অসুবিধা আছে বাবা? আচ্ছা আচ্ছা। আর প্রীতম মান্না, প্রীতম ঘোষ? প্রীতম মান্না, প্রীতম ঘোষ বলো। অসুবিধা নেই। পড়েছিস না না পড়ে বলছিস? বুঝছিস তো? আচ্ছা, চলো তাহলে তাহলে আমরা শুরু করি এবার। দেখো, আমরা আজকে যেটা নিয়ে মানে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি, সেটা যে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, তার ওয়েভ মেকানিক্যাল মডেল বা পিওর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। যে পিওর কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটা হচ্ছে বেসড অন শ্রোডিঞ্জার ইকুয়েশন। আচ্ছা, আগের দিনে আমরা কিছু কথাবার্তা বলেছিলাম। এবার আগের দিন পড়াটা একটু কঠিন ছিল অবভিয়াসলি, আজকেও যে পড়াটা পড়বে একটু কঠিন হবে, কিন্তু এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, মানে আমি যথেষ্ট ভালো করে বোঝানোর চেষ্টা করব, এবং দুবার চারবার পাঁচবার যতবার বলবে আমি বলবো, যেটা বুঝতে হবে। হ্যাঁ, এটা দেখো, আমরা আমি মানে আগের দিনে যেটা পড়িয়েছিলাম প্রথমে মিনিট 10-15 আমি সেই পার্টটা একটু রিভাইজ করিয়ে নিচ্ছি। তারপরে সেখান থেকে যে বিভিন্ন রকমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো করার কথা সেগুলো আমরা করব। দেখো, হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমে কি হয় না, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো সার্কুলার অরবিটে ইলেকট্রনটা ঘুরছে। এটা বোর থিওরিতে তোমরা দেখেছো আগে। আচ্ছা, এবারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন ঘুরছে তখন তার পোটেনশিয়াল এনার্জিটা কত হয়? এসআই ইউনিটে যদি তুমি করো, এটা -Z²/4πε0r। এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো, এই যে পোটেনশিয়াল এনার্জিটা তুমি যদি এখন 2 ডাইমেনশনাল পিকচার থেকে 3 ডাইমেনশনাল পিকচারে যাও, তখন তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা সার্কুলার অরবিটে ইলেকট্রনটা না ঘুরে তুমি ব্যাপারটাকে এইরকম করে ভাবতে পারো যে তুমি এই নিউক্লিয়াসটাকে সেন্টারে রেখে তুমি একটা আর রেডিয়াস এর স্ফিয়ার কনসিডার করো, একটা স্ফিয়ার গোলক তুমি কনসিডার করছো, এবং পোটেনশিয়াল এনার্জিটা শুধু আর এর ফাংশনের মানেটা কি? অর্থাৎ একটা নির্দিষ্ট রেডিয়াস আর রেডিয়াসে যদি একটা স্ফিয়ার কনসিডার করো, তার সারফেসের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা একই। মানে তুমি যদি একটা স্ফিয়ার কনসিডার করো, সেন্টার থেকে স্ফিয়ারের উপরের যে কোনো পয়েন্টের দূরত্বটাই তো রেডিয়াস, সেটা তো ফিক্সড, এবং দূরত্ব যদি ফিক্সড হয়ে যায় তখন তার মতো করে পোটেনশিয়াল এনার্জিটা ফিক্সড হয়ে গেল। সেই জন্য হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি অ্যাট এভরি পয়েন্ট অন দ্য সারফেস অফ এ স্ফিয়ার অফ রেডিয়াস আর আর দ্য সেম। মানে potential energy at every point of the surface of a sphere of radius r are the same। সেখানে এটাকে বলে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ওয়ান হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা ঘুরছে, সেই যে পোটেনশিয়ালটা তাকে বলে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। কেন স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল বলে? আর স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল বলছে তার কারণটা হচ্ছে যে তোমার যদি আর রেডিয়াসের একটা স্ফিয়ার কনসিডার করো যার সেন্টারে নিউক্লিয়াস আছে, তার সারফেসে প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি সমান বলে তাকে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল বলা হচ্ছে। তাহলে বুঝতে পারলে কেন এই পোটেনশিয়ালটাকে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল বলে? বুঝতে পারলে এটা? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে কেন এটার নাম স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল?
অসুবিধা নেই তো? কি প্রত্যেকে বুঝতে পেরেছিস না পারিসনি? অর্পণ বুঝেছিস? এটা চলো এবারে এবারে দেখো, আর একটা ইম্পর্টেন্ট কথা আছে যেটা তোমাদের লেভেলে একটু অ্যাডভান্স, কিন্তু কথাটা বলতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে নিউক্লিয়াস আর ইলেকট্রন তো একে অপরকে অ্যাট্রাক্ট করছে, এবং সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা সমান, অর্থাৎ যে বল দিয়ে নিউক্লিয়াস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, সেই একই বল দিয়ে ইলেকট্রন নিউক্লিয়াসকেও অ্যাট্রাক্ট করে। কিন্তু তুমি কি দেখো না, নিউক্লিয়াস আজের জন্য চুপচাপ বসে আছে, তাকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, অর্থাৎ তুমি যখন ইলেকট্রনের মুভমেন্ট কনসিডার করছো তখন নিউক্লিয়াসটাকে তুমি স্টেশনারি ধরে নিচ্ছ, আর নিউক্লিয়াসটা নড়ছে না চড়ছে না এটা তুমি ধরে নিচ্ছ। ঠিক একই রকম ভাবে যেমন ধরো, এই যে পৃথিবী আপেলকে টানছে, যেমন আপেলও তো পৃথিবীকে টানছে, কিন্তু আপেলটা পৃথিবীর দিকে গিয়ে পড়লো, পৃথিবীটা কিন্তু সরে গেল। কারণটা কি? না, পৃথিবীর মাসটা হচ্ছে প্রচন্ড বেশি বলে আজের জন্য পৃথিবীটা স্টেশনারি আছে, যখন তুমি আপেলের মুভমেন্টটাকে কনসিডার করছো। ঠিক আছে, তাহলে অ্যাজ নিউক্লিয়াস ইজ মাচ হেভিয়ার দ্যান ইলেকট্রন, we may assume that nucleus is stationary and electron rotates around the nucleus. তার মানে এখানে তুমি এই যে ইলেকট্রনের মুভমেন্টে শুধুমাত্র কনসিডার করছো, নিউক্লিয়াসকে স্টেশনারি ধরে নিচ্ছ, অর্থাৎ নিউক্লিয়ার মোশন এবং ইলেকট্রনের মোশনকে তুমি যে সেপারেট ধরে নিচ্ছ, সেইটা একটা অ্যাপ্রক্সিমেশন। এই অ্যাপ্রক্সিমেশনটাকে বলা হয় বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। বিজ্ঞানী ম্যাক্স বর্ন এবং তার ছাত্র ওপেনহাইমার, তারা এই অ্যাপ্রক্সিমেশনটা দিয়েছিলেন। তাতে যেটা হয় যে এই প্রবলেমগুলো সলভ করা অনেক ইজি হয়ে যায়, তাহলে সেটাকে বলে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। তাহলে কি হচ্ছে, যে নিউক্লিয়াস যেহেতু মাচ হেভিয়ার দ্যান দ্য ইলেকট্রন, সেখানে যখন তুমি ইলেকট্রনের মুভমেন্ট নিয়ে মাথা ঘামাবে, তখন নিউক্লিয়াসটা যেন চুপচাপ বসে আছে, আর নিউক্লিয়াস তুমি স্টেশনারি ধরে নিয়েছো। এইরকম করে নিউক্লিয়ার মোশন এবং ইলেকট্রনের মোশনকে তুমি আলাদা করছো, এটাকে বলা হয় বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন কাকে বলে বুঝতে পারলে? ঠিক আছে, নামটা শুধু জেনে রাখো, বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। বোঝা গেল কি জিনিসটা? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে আগের দিনে আমি ইলেকট্রনিক শোডিঞ্জার ইকুয়েশন ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম ফর হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক অন ইলেকট্রন আয়ন, সেটা আমি বলেছিলাম। দেখো, এটা তোমার মনে থাকবে না, কিন্তু ওই অনেক সময় মানে কি করে এলো টেলো সেটা বোঝা তোমার পক্ষে এই লেভেলে একটু অসুবিধে। আমি আস্তে আস্তে তোমার যদি ম্যাচুরিটি এসে যায়, আমি যদি বুঝতে পারি তুমি যেই অ্যাডভান্সের মতো করে তুমি নিজেকে রেডি করে ফেলতে পেরেছো, তখন আমি কিছু আরো অ্যাডভান্স জিনিসপত্র বলবো, সেটা পরের দিকে। তখন এই ইকুয়েশনটা কেমন করে এলো বা কোয়ান্টাম মেকানিক্সটা কি, সেইটা নিয়ে আরো কয়েকটা ক্লাস আমি বলবো, কিন্তু তার জন্য একটুখানি ম্যাচুরিটি দরকার। এক্ষুনি বললে তোমাদের ব্যাপারটা মাথার উপর দিয়ে যাবে, ব্যাপারটা বোরিং হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশনটা যদি পারো তো মুখস্থ করো। হ্যাঁ, অনেক সময় এটা তোমার কি বলবো, এটা তুমি মুখস্থ বলতে পারলে তোমার বেশ একটা ক্রেডিট তুমি এক্সপেক্ট করতে পারো আর কি। হ্যাঁ, এটা মুখস্থ করা বেশ কঠিন তো। মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ 1/r² ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল 2/del φ², তার সঙ্গে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর আছে, কিন্তু সাই আর থিটা ফাই ইকাল টু ই সাই আর থিটা ফাই। এই ইকুয়েশনটাকে তুমি জাস্ট এইচ সাই ইকাল টু ই সাই ফর্মে লিখতে পারো। মানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পুরো জিনিসটা আছে, সেটাকে তুমি হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ বলছো, এটা ওয়েভ ফাংশন সাই, এইচ সাই ইকাল টু ই সাই। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন, যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশনটাকে এইচ সাই ইকাল টু ই সাই এইরকম ভাবে লিখতে হয়, যেখানে এইচটার মধ্যে দুটো পার্ট থাকে, একটা কাইনেটিক এনার্জি অপারেটর থাকে, এই যে এই মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর, এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এইটা বাদ দিয়ে যে পুরো জিনিসটা আছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর, আর এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। হ্যামিল্টনিয়ানের মধ্যে কাইনেটিক এনার্জি অপারেটর আছে প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর। আর কাইনেটিক এনার্জি অপারেটরটা তুমি লিখতে পারো এই যে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ, এইটা তার সঙ্গে বাকি যে পার্টটা পুরো রইলো, সেটাকে বলা হচ্ছে ল্যাবলেসিয়ান অপারেটর। যে ডেল স্কোয়ার অপারেটর মানে হচ্ছে ল্যাবলেসিয়ান অপারেটর। তাহলে সিম্বলিক্যালি তুমি কাইনেটিক এনার্জি অপারেটরটাকে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ ইন্টু ডেল স্কোয়ার এরকম ভাবে লিখতে পারো, প্লাস ভি যেটা আছে সেইটা। ঠিক আছে, আর এইখানে যে মিউটা হচ্ছে রিডিউস মাস, যেটা মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু মাস অফ দ্য নিউক্লিয়াস বাই মাস অফ দ্য ইলেকট্রন প্লাস মাস অফ দ্য নিউক্লিয়াস, যেটা রিডিউস মাস। এবার নিউক্লিয়াসের মাসটা ইলেকট্রনের মাসের থেকে অনেক অনেক বেশি বলে তুমি ডিনোমিনেটারে এমই প্লাস এম এন এর এমিটাকে বাদ দিতে পারো, কারণ এমিটা খুব ছোট।
যখনই এমিটা বাদ দিতে পারলে তখন নিচটা কাজ এম এন হয়ে গেল, সেই এম এন আর এম এন কেটে গিয়ে এটা এমই হয়ে গেল, অর্থাৎ রিডিউস মাসটা ইলেকট্রনের মাসের খুব কাছে চলে আসছে। তাহলে এই হচ্ছে তোমার ইলেকট্রনিক শোরিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম। এবং এই যে শোরিঞ্জার ইকুয়েশনের যে প্রত্যেকটা টার্মের যে মানে টানেগুলো সেগুলো আমরা বলে ফেললাম। এবং এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে অনেক সময় বলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমাদের অঙ্কে যখন 12 শেষ হবে তখন দেখবে তুমি লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি পড়েছো। এটা একটা লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে সলভ করা যায়। একটা অঙ্ক করছে, এটাকে সলভ করা যায়। যদি সলভ করো তাহলে তুমি সাইটা পাবে। এই সাইটাকে বলা হচ্ছে ওয়েভ ফাংশন, এবং সেই ওয়েভ ফাংশনটাই হচ্ছে আমার অরবিটাল। তাহলে ইফ উই সলভ ইকুয়েশন 1 উই গেট দ্য ওয়েভ ফাংশন সাই আর থিটা ফাই, দে আর কল দ্য অরবিটালস। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই যে পেজটা আমি বললাম, এটা খুব বেশি কিছু বোঝালাম না, কিন্তু কিছু ইনফরমেশন তোমাকে কমপ্লিটনেসের জন্য জানতে হবে। টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইট ওয়ান ইলেকট্রন আয়ন্স কেমন হবে সেটা আমি লিখেছি। আচ্ছা, এবারে শোরিঞ্জার ইকুয়েশন আগের দিন বলেছিলাম সেটা কেমন দেখতে হয়। এইচ আই ইকুয়াল টু ইস আই, যেখানে এইচ থেকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর, এইচটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর। যে হ্যামিল্টনিয়ান অপারেটরের মধ্যে কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর আছে। পোটেনশিয়াল এনার্জি পার্টটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর, বাকি যে পার্টটা পুরোটাই কাইনেটিক এনার্জি। বা কাইনেটিক এনার্জিটাকে মাইনাস এইচ কস বাই টোয়াইস এম বা টোয়াইস মিউ যাই বলো। এখানে আমি এম লিখেছি, অ্যাকচুয়ালি এখানে মিউ হবে আর কি, কিন্তু এই যে মিউটা এম এর সমান বলে এটা মোরাললেস আমি এম লিখে দিয়েছি আর কি এটা। আর তার সঙ্গে এই যে বাকি যে পার্টটা রইলো সেটাকে বলে ল্যাবলেশিয়ান অপারেটর। মানে এইটাকে উচ্চারণ করা এইরকম ভাবে উচ্চারণ করা হয়, ল্যাবলেশিয়ান অপারেটর, অথবা অনেক সময় বলা হয় এটাকে ডেল স্কোয়ার অপারেটর। মানে এই যে এই ত্রিভুজের মতো, যেটা উল্টানো ত্রিভুজের মতো, হ্যাঁ, এইটাকে বলা ডেল অপারেটর। তা স্কোয়ার আছে বলে এটা ডেল স্কোয়ার অপারেটর। এইটা ঠিক আছে? এই পেজটা যা ইনফরমেশন গুলো আছে বুঝতে পেরেছো? ঠিক আছে? এটা আগের দিনও বলেছিলাম এই কথাগুলো। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে অরবিটালটা আমি আগের দিন উল্লেখ করেছিলাম, সেটা আমি আরেকবার একটু ওখানে বলে নিই। অরবিটাল কাকে বলে? দে আর দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন্স। হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন্সের যে ওয়েভ ফাংশনগুলো সেটাই হচ্ছে অরবিটাল। ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা হয় বাচ্চাবেলায়, তোমার যেহেতু এই ওয়েভ ফাংশন কি, হেনাতানা বা শোডিঞ্জার ইকুয়েশন কি, এইগুলো লোকে জানে না, তখন অরবিটালটাকে কনভেনশনালি এইরকম করে ভাবে, ইট ইজ দ্য থ্রি ডাইমেনশনাল রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস where there is a finite probability of finding the electron. It is the three dimensional region around the nucleus where there is a finite probability of finding the electrons. তোমাদের কিন্তু অরবিটাল কাকে বলে পরীক্ষায় পড়ে, তোমরা কিন্তু দুটোই লিখবে। হ্যাঁ, মানে সেকেন্ডটা তো অবশ্যই লিখবে, কারণ যে মাস্টারমশাইটা তার খাতাপত্র দেখবেন তিনি প্রথম পার্টটা হয়তো ঠিক রিয়েলাইজ করতে পারবে না, কিন্তু তুমি আবার যদি অ্যাডভান্স লেভেলে যখন কখন ইন্টারভিউ দিচ্ছ তখন যদি এটাকে বলো যে দে আর দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন ফর হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন, স্যারেরা প্রচন্ড ইমপ্রেসড হবে। আবার নর্মালি পরীক্ষায় যখন পড়বে, এইচএস লেভেলে কোনো পরীক্ষায় যখন পড়বে তখন অরবিটাল বললে তুমি জাস্ট এই পরেরটা লিখবে, তাতে আবার স্যারেরা বুঝতে পারবে, প্রথমটা বুঝতেই পারবে না, সেটা সমস্যা হয়ে যাবে। ইট ইজ দ্য থ্রি ডাইমেনশনাল রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। মানে ব্যাপারটা কিরকম দেখো, এই ধরো এখানে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা থ্রি ডাইমেনশনাল রিজিয়ন, একটা স্পেরিক্যাল রিজিয়ন এখানে তুমি কনসিডার করছো, যেখানে তোমার ইলেকট্রনকে পাওয়ার একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকছে, সেটাই হচ্ছে তোমার অরবিটাল। এবং ম্যাথামেটিক্যালি অরবিটালটা কি না, ওয়েভ ফাংশন, যেটা বেসিক্যালি আর থিটা ফাই এর ফাংশন। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি এইখানে এই কার্টিজিয়ান এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে একটু কথাবার্তা বলেছিলাম, আগের দিনই বলেছিলাম। এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা জেড ডিরেকশন হয়। একটা পয়েন্ট কনসিডার করছে পি, যে কার্টিজিয়ান কোঅর্ডিনেটে এক্স ওয়াই জেড, মানে এক্স অ্যাক্সিস বরাবর এক্স গেলে, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই গেলে এবং জেড অ্যাক্সিস বরাবর জেড গেলে তার কোঅর্ডিনেটে এক্স ওয়াই জেড। আচ্ছা, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই পয়েন্টটাকে তুমি আর থিটা ফাই বলছো, এখানে আরটা হচ্ছে এই অরিজিন থেকে ওই যে পয়েন্টটা তার দূরত্ব হচ্ছে আর, এটা একটা রেডিয়াল ভেক্টর।
রেডিয়াল ভেক্টর পজিটিভ জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে থিটা, আর রেডিয়াল ভেক্টর প্রজেকশন দিচ্ছে অন দ্য এক্স ওয়াই প্লেন, যে প্রজেকশনটা হলো এই যে প্রজেকশনটা, সেইটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে ফাই। আর এবারে তোমার যখন কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করো তখন এক্সটা বাঁদিক ডান দিকে দুদিকেই যেতে পারে বলে এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়, ওয়াইটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়, জেডটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়। তবে হচ্ছে পুরো থ্রি ডাইমেনশন স্পেসটা কভার হয়। কিন্তু যখন তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করবে তখন এই যে রেডিয়াল ভেক্টরটা সেটা 0 থেকে ইনফিনিটি, মানে পজিটিভ ধরলেই চলে, 0 থেকে ইনফিনিটি, থিটাটা হচ্ছে 0 থেকে পাই, আর ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই। তাহলে আরটা 0 থেকে ইনফিনিটি, থিটাটা 0 থেকে পাই, আর ফাইটা থেকে 0 থেকে 2 পাই। এই পার্টটা হলেই হচ্ছে তুমি ওই পুরো থ্রি ডাইমেনশন স্পেসটাকে কভার করতে পারবে। তাহলে দেখো কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেড হচ্ছে সবটাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। কিন্তু যখন আমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করব তখন আরটা 0 থেকে ইনফিনিটি, থিটাটা 0 থেকে পাই, ফাইটা 0 থেকে 2 পাই। আচ্ছা, এবারে এক্স ওয়াই জেড এর সঙ্গে আর থিটা ফাই এর সম্পর্ক এরকম, এক্সটা হচ্ছে আর সাইন থিটা কস ফাই। আমি বলেছিলাম যে এই আর এর এই প্রজেকশন নিচ্ছে সেটা হচ্ছে আর সাইন থিটা, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটা 90 মাইনাস থিটা বলে এই যে এইটা হচ্ছে তোমার আর সাইন থিটা, তার ভ্যালুটা এক্সটা, এই এক্সটা কত হবে আর সাইন থিটা তার কস ফাই কম্পোনেন্ট, আর সাইন থিটা কস ফাই। ওয়াইটা কত হবে আর সাইন থিটা সাইন ফাই, আর জেডটা কত হচ্ছে না আর তার কস থিটা কম্পোনেন্ট আর কস থিটা। তাহলে এক্স ওয়াই জেড এবং আর থিটা ফাই এর মধ্যে তুমি সম্পর্ক পেয়ে গেলে, সেটা হচ্ছে এইটা। এবং তুমি ঘুরিয়ে যদি লিখতে না, যদি এক্স স্কোয়ার প্লাস মানে আচ্ছা তুমি যদি এই ধরো এক্স ওয়াই জেড তার স্কোয়ার করে যোগ করে ফেলতে তাহলে সেটা আর স্কোয়ার বেরোতো, এখানে আরটা হয়ে যেত রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তুমি করে দেখতে পারো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করবে দেখবে আর স্কোয়ার বেরোবে, আরটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, থিটাটাকে যদি তুমি লেখো তুমি এটাকে লিখতে পারো কস ইনভার্স জেড বাই আর, এই কস থিটাটা হচ্ছে জেড বাই আর, থিটা হচ্ছে কস ইনভার্স জেড বাই আর, এরকম ভাবে লিখতে পারবে। আর ফাইটা হচ্ছে তোমার, দেখো যদি তুমি ওয়াই বাই এক্স করো আর আর কেটে গেল, সাইন থিটা কেটে গেল, তাহলে ওয়াই বাই এক্স করলে ট্যান ফাই হয়, তাহলে ফাইটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা মানে বাঁদিকটা হচ্ছে এক্স আর থিটা ফাই জানলে এক্স ওয়াই জেড বের করতে পারবে, আর এদিকটায় হচ্ছে তুমি যদি এক্স ওয়াই জেড জানো তাহলে আর থিটা ফাইটাকে বের করতে পারবে। আচ্ছা, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, পরে তুমি দেখবে যে যখন ইন্টিগ্রেশন বলে একটা অঙ্কের জিনিস আছে, যখন ডেফিনাইট ইন্টিগ্রেশন করতে হয় না তখন তোমাকে একটা ভলিউম এলিমেন্ট লিখতে হয়। সেটা ধরো ওয়ান ডাইমেনশনের ডিএক্স, টু ডাইমেনশনের ডিএক্স ডিওয়াই, থ্রি ডাইমেনশনের ডিএক্স ডিওয়াই ডিজেড। যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করা হবে তখন সেই ভলিউম এলিমেন্টটা হয়ে যায় আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। তাহলে থ্রি ডাইমেনশনে তোমার ভলিউম এলিমেন্টটা কার্টেসিয়ানে যেখানে ডিএক্স ডিওয়াই ডিজেড হয়, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সেটা হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। তাহলে দেখো এই অরবিটার ডেফিনেশন বাদ দিয়ে বাকি যে পার্টটা আমরা এখানে আলোচনা করলাম, যে কার্টিজিয়ান এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেম তাদের ইন্টার কনভার্সনের যে গল্পটা আর কি, এটাও একটা অঙ্কের ইম্পর্টেন্ট জায়গা। কিন্তু আবার বলছি যে যেহেতু তোমাদের এখন 11-এর প্রথম দিক, নর্মাল জিওমেট্রি তোমাদের হয়নি, ইন্টিগ্রেশন হয়নি, সেখানে এগুলো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু কমপ্লিটনেসের জন্য আমি এখানে বলে দিলাম। এই মুহূর্তে মনে রাখতে পারলে রাখলে, মনে রাখতে পারলে না রাখলে, কিন্তু তোমার কাছে ব্যাপারটা রইলো। পরে যখন কিছুটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, যখন তোমার বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম তোমার হয়ে যাবে, তখন কিন্তু এই পরিষ্কার এই জিনিসগুলো কিন্তু তখন তুমি মানে নিজে ফিল করতে পারবে। এখন ফর দ্য টাইম বিং তুমি এটাকে ইনফরমেশন হিসেবে মনে রেখে নাও। ঠিক আছে, যেটা বললাম পরিষ্কার, যে কথাগুলো বললাম, কোনো অসুবিধা আছে? সত্যজিৎ, কিছু অসুবিধা আছে? ঠিক আছে তো? আচ্ছা, দেখো আবার এই কথাটা আগের দিন আমি বলেছি যে ওয়েভ ফাংশনটাকে আর থিটা ফাই এর ফাংশন, কিন্তু এটা তিনটে কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করে, এন, এল আর এম এল। তাহলে এই অরবিটাল যেগুলো ডিপেন্ডস অন থ্রি কোয়ান্টাম নাম্বার। এনটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে অ্যালাউড ভ্যালুজ হচ্ছে 1, 2, 3। এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার,
পরে গিভেন এন অ্যালাউড ভ্যালুজ অফ এল হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, 0 1 2 করে আপ টু n-1 পর্যন্ত, এবং এল এর ভ্যালু 0 হলে সেটা হচ্ছে এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, 3 হলে এফ অরবিটাল অ্যান্ড সো অন। এবং এসটা এসছে শার্প এই নাম থেকে, পিটা এসছে প্রিন্সিপাল থেকে, ডিটা এসছে ডিফিউজ থেকে, এফটা এসছে ফান্ডামেন্টাল থেকে। তো বিভিন্ন অরবিটালের যে নামগুলো, যেটা দেখো সমারফিল্ড থিওরিতে অরবিটাল ছিল না, সাব অরবিট ছিল। যে সাব অরবিটের যেমন নাম ছিল এস পি ডি এফ, এখানে অরবিটালের ক্ষেত্রে সেই নামগুলো হচ্ছে এস পি পি এফ। আগে ছিল উপকক্ষ, এখন হচ্ছে তোমার কক্ষক সেটা। আর একটা কোয়ান্টাম নাম্বার লাগে, সেটা হচ্ছে এমএল, যেটা করে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। পরে গিভেন এল allowed values of ml are plus l to minus l with unit interval, that is ml এর ভ্যালু হচ্ছে 0 +-1 +-2 থেকে আপ টু +-l পর্যন্ত হয়। তাহলে কি হলো না, এই যে অরবিটালটা তিনটে কোয়ান্টাম মানে আর থিটা ফাই এর উপর তো ডিপেন্ড করছে, তার সঙ্গে তিনটে কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে, এন এল এবং এমএল, তাদের নামগুলো কি হলো, এবং এলটা এন এর উপরে নির্ভর করছে, এমএলটা এল এর উপরে নির্ভর করছে। ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে এই যে অরবিটাল গুলো আছে সাই এন এল এম এল, এবারে এন এল এম এল এর বিভিন্ন ভ্যালু যদি তুমি বসাও, তাহলে তুমি বিভিন্ন অরবিটাল পাবে। এন এর ভ্যালু 1 হলে এল এর ভ্যালু 0 হয়, এম এল এর ভ্যালু 0 হয়, কারণ আমি বলেছি এলটা 0 থেকে n-1 পর্যন্ত হবে উইথ ইউনিট ইন্টারভ্যাল। তাহলে এন যখন 1 হবে এলটা 0 হবে, এল 0 হলে এম এলটা অটোমেটিক্যালি 0, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ। তখন অরবিটালটা তুমি লিখলে সাই 1 0 0, এই যে এন এল এম এল এর ভ্যালুগুলো পরপর করে বসিয়ে সাই 1 0 0, এটাকে বলা হয় 1s অরবিটাল। মানে এল ইকুয়াল টু 0 মানে এস অরবিটাল, আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এনটা কিন্তু 1, সেটা হচ্ছে 1s অরবিটাল। আচ্ছা, এবার এই 1s অরবিটালের একটা এক্সপ্লিসিট ফর্ম আছে। এতদিন পর্যন্ত আমি এক্সপ্লিসিট ফর্ম নিয়ে মাথা ঘামাইনি, কিন্তু এক্সপ্লিসিট ফর্ম আছে, এটাও তোমাকে মনে রাখতে হবে না, কিন্তু আমি জাস্ট আবার কমপ্লিটনেসের জন্য বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1/√of পাই এ জিরো তার কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো। এখানে এ জিরোটা হচ্ছে আমার বোর্ড এরিয়া, যে বোর্ড এরিয়াসের ভ্যালু আমরা ক্যালকুলেট করেছিলাম 0.529 অ্যাংস্ট্রম হয় এটা। এটা হচ্ছে 1s অরবিটালের ফর্মটা, 1/√of পাই এ জিরো তার কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো। আচ্ছা, এন ইকুয়াল টু যখন 2 হয়ে যাবে, তখন এল এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে। যখন এল এর ভ্যালু 0, সেই অরবিটালটা হলো সাই 2 0 0, সেটা সাই 2s অরবিটাল। মানে এল ইকুয়াল টু 0 মানে এস অরবিটাল, কিন্তু এন ইকুয়াল টু 2 আছে বলে এটা 2s অরবিটাল। তার আর একটা ফর্ম আছে, এই ফর্মটা আবার মনে রাখতে হবে না, কিন্তু আমি জাস্ট লিখে রাখলাম, এটা আমি ছবি আঁকার সময় কাজে লাগবে বলে। আচ্ছা, এন ইকুয়াল টু 2 হলে এল যেমন 0 হয়, এল ইকুয়াল টু 1 হতে পারে। এল ইকুয়াল টু 1 হয়ে গেলে এম এল এর ভ্যালু +1 0 -1 হয়, অর্থাৎ 0 +1 হতে পারে, -1 হতে পারে। আচ্ছা, এই যে +1টা সেটা হচ্ছে তোমার সাই 2 1 0 লিখবো, কেন এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 1, আর এম এল এর ভ্যালু 0 বলে সাই 2 1 0, সেটা হচ্ছে সাই 2p 0 অরবিটাল। তারপর একটা একই রকম ভাবে সাই 2p +1 অরবিটাল, আর সাই 2p -1 অরবিটাল। আর এই সাই 2p 0টাই হচ্ছে সাই 2p জেড বলা হয়, মানে পি জেড অরবিটাল যেটা, সেটা হচ্ছে সাই 2p 0টা, এবং তার ফর্মটা হয় এ আর কস থিটা, অর্থাৎ রিয়েল হয়। কিন্তু যখন এমএল এর ভ্যালু আমি আগে উল্লেখ করেছিলাম আগের দিন, এমএল এর ভ্যালু যদি তোমার 0 ছাড়া অন্য কিছু হয়, তখন কিন্তু অরবিটালগুলো ইন জেনারেল কমপ্লেক্স হয়। সেই জন্য এখানে এমএল এর ভ্যালু +1, এমএল এর ভ্যালু -1 যখন হচ্ছে সাই 2p +1 এবং সাই 2p -1, তারা কমপ্লেক্স হয়। তাদের ফর্মটা কেমন দেখতে হয়, বিআর সাইন থিটা ই টু দি পাওয়ার আই ফাই দেখতে হয়, এটা বিআর সাইন থিটা ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই দেখতে হয়। এটা কিন্তু কমপ্লেক্স অরবিটাল। মানে এই যে আমি যখন ওভারঅল ওয়েভ ফাংশনটা লিখি, তাতে রেডিয়াল পার্ট থাকে, থিটা ডিপেন্ডেন্ট পার্ট থাকে, ফাই ডিপেন্ডেন্ট পার্ট থাকে। রেডিয়াল পার্ট এবং থিটা ডিপেন্ডেন্ট পার্টগুলো রিয়েল হয়, কিন্তু ফাই ডিপেন্ডেন্ট পার্টটা হচ্ছে ইন জেনারেল কমপ্লেক্স। দেখো, ফাই ডিপেন্ডেন্ট পার্টটা এমএল এর উপর নির্ভর করে, সেটা কত 1/√2 পাই ই টু দি পাওয়ার আই এমএল ইন্টু ফাই। দেখো, দিস ইজ কমপ্লেক্স, দিস ইজ ইন জেনারেল কমপ্লেক্স। এবারে এমএল যদি স্পেশাল কেসে 0 হয়ে যায়, দিস ইজ ইন জেনারেল কমপ্লেক্স। ইন জেনারেল কমপ্লেক্স যদি এমএল এর ভ্যালু 0 হয়ে যেত, তাহলে ই টু দি পাওয়ার 0টা 1 হয়ে গেলে তখন রিয়েল হয়ে যেত। কিন্তু এমএল যদি নন জিরো হয়, তাহলে কিন্তু অরবিটালগুলো ইন জেনারেল কমপ্লেক্স হবে ওই ফাই পার্টটার জন্য। ঠিক আছে। তা দেখো, তাহলে এইখানে যে কথাগুলো বললাম, কথাগুলো পরিষ্কার। আগের দিনে আমি তার এক্সপ্রেশন নিয়ে কোনো কথাবার্তা বলিনি,
বাকিগুলো বলেছিলাম। এখন জাস্ট এক্সপ্রেশনগুলো একটু পাশাপাশি লিখছি, কারণ আমার ছবি আঁকতে সুবিধা হবে। এটা তোমার মনে থাকবে না বুঝতে পারি, হ্যাঁ, কিন্তু ঠিক আছে, মনে না থাকলেও তুমি মানে কাছে থাক ব্যাপারটা। এই যখন 1s অরবিটাল নিয়ে যখন অনেকটা অ্যানালিসিস করব, এই পার্টিকুলার ফর্মটা বারবার বারবার করে লিখবো, তখন দেখবে আস্তে আস্তে তোমার মনে থেকে যেতে পারে আর কি। বা 2s অরবিটালটা একদমই মনে থাকবে না, তার একটু কমপ্লিকেটেড। যদি 2s অরবিটাল নিয়ে তোমাকে কিছু করতে বলে, তাহলে তোমার ফর্মটা দেখবে অ্যাকচুয়ালি তোমায় বলে দিচ্ছে। এছাড়া সাই টু পি জিরো, সাই টু পি প্লাস ওয়ান, সাই টু পি মাইনাস ওয়ানটা লিখলাম। সাই টু পি জিরোটা সরাসরি পি জেড অরবিটাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার এয়ার মানে একটা কনস্ট্যান্ট, মানে আর এর ফাংশন ইন্টু কস থিটা এরকম দেখতে হয়, যেটা রিয়েল। আর বাকি যারা তারা আর এর ফাংশন, থিটার ফাংশন, তার সঙ্গে ফাই এর ফাংশন, এবং ফাই ডিপেন্ডেন্ট পার্টটা দেখো একটা ই টু দি পাওয়ার আই ফাই, ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, এই দুটো বলে দিচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটা কমপ্লেক্স অরবিটাল হবে। ঠিক আছে, তাহলে আমি কমপ্লেক্স অরবিটাল কেন হচ্ছে, কারণ এমএল এর ভ্যালুটা নন জিরো বলে। সেখানে আমি বললাম যে ওভারঅল অরবিটাল যেটা, সেখানে রেডিয়াল পার্ট থাকে, থিটা পার্ট থাকে, ফাই পার্ট থাকে। রেডিয়াল পার্ট এবং থিটা পার্ট অলওয়েজ রিয়েল, কিন্তু ফাই পার্টটা ইন জেনারেল কমপ্লেক্স। তার ফর্মটা হচ্ছে 1/√2 ই টু দি পাওয়ার আই এম এল ফাই। সেখানে এমএলটা যদি নন জিরো হয়ে যায়, তাহলে কিন্তু ওভারঅল অরবিটালটা হচ্ছে তোমার কমপ্লেক্স হবে। তো দেখো, তাহলে এইখানে যে দুটো কথাবার্তা বললাম, যে অরবিটাল সংক্রান্ত এবং যে কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্ট সংক্রান্ত, সেইখানে কারো কিছু অসুবিধা আছে, প্রবলেম আছে? কোনো প্রবলেম থাকলে বলো। ঠিক আছে, স্যার ওই সাই সমান আর আর থিটা ওই ফাই ওইটা একটু বলে দিন তো। মানে এই ওভারঅল ওয়েভ ফাংশনটা আর থিটা ফাই এর ফাংশন, এবং সেটা তিনটে ফাংশনের গুণফল হয়। একটা পার্ট এই যে আর আর মানে হচ্ছে এটা শুধুমাত্র আর এর উপর নির্ভর করে, এইটা শুধুমাত্র থিটার উপর নির্ভর করে, এটা শুধুমাত্র ফাই এর উপর নির্ভর করে। মানে ওভারঅল ওয়েভ ফাংশনটা তো আর থিটা ফাই তিনজনের উপরই নির্ভর করে। এবার সেইটাকে এইরকম ভাবে প্রোডাক্ট সেপারেবল ফর্মে লিখতে পারা যায়, যে এই ওভারঅল ওয়েভ ফাংশনটা বা ওভারঅল অরবিটালটা তিনটে ওয়েভ ফাংশনের গুণফল। প্রথম পার্টটা শুধুমাত্র রেডিয়াল ভেক্টর আর এর উপর ডিপেন্ড করে, সেকেন্ড পার্টটা শুধুমাত্র থিটার উপর ডিপেন্ড করে, পরের পার্টটা শুধুমাত্র ফাই এর উপর ডিপেন্ড করে, এবং ওভারঅলটা হচ্ছে তিনটের গুণফল। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক একই রকম করে এন এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এল এর ভ্যালু 0 হতে পারে। এল এর ভ্যালু যখন 0, এম এল এর ভ্যালু 0, সেখান থেকে তুমি সাই 300 বা 3s অরবিটাল পেলে। আচ্ছা, এন এর ভ্যালু 3 হলে এল এর ভ্যালু 0 হয়, 1 হয়, 2 হয়। তো যখন 1 হবে, তখন এম এল এর ভ্যালু 0 প্লাস 1 মাইনাস 1, সেখান থেকে সাই 310, সাই 31 প্লাস 1, সাই 31 মাইনাস 1, অর্থাৎ সাই 3p0, যেটা বেসিক্যালি সাই 3p জেড অরবিটাল। এছাড়া সাই 3p প্লাস 1, সাই 3p মাইনাস 1, এটা হবে। যখন এন ইকুয়াল টু 3 এর জন্য এল ইকুয়াল টু 2 যদি হয়, তাহলে সেখান থেকে এম এল এর ভ্যালু 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 হতে পারে। সেই মতো করে তোমার সাই 3 2 মানে 5টা তুমি অরবিটাল পেয়ে গেলে। এই অরবিটালগুলো তোমার ডি অরবিটাল। এই যে এল ইকুয়াল টু 2 মানে হচ্ছে ডি অরবিটাল। তাহলে দেখো, এন ইকুয়াল টু 1 এর জন্য একটাই অরবিটাল, এন ইকুয়াল টু 2 এর জন্য হচ্ছে তোমার 4টে অরবিটাল, এন ইকুয়াল টু 3 এর জন্য হচ্ছে এখানে 5 আর 3 8 একে 9টা অরবিটাল। তো এইরকম ভাবে অরবিটালের সংখ্যাগুলো তোমার বাড়ছে। ঠিক আছে, এটা অরবিটালের সংখ্যাগুলো বাড়ছে। এটা বোঝা গেল? মানে তুমি দেখাতে পারো যে পরে given n নাম্বার অফ অরবিটাল হবে হচ্ছে n স্কোয়ারটা। একটা গিভেন n এর জন্য নাম্বার অফ অরবিটাল হবে হচ্ছে n স্কোয়ারটা। কেমন করে দেখো, দেখো টোটাল নাম্বার অফ অরবিটাল যদি তুমি দেখো, টোটাল নাম্বার অফ অরবিটালস, দেখো আমি যেটা করলাম, যে যখন n ইকুয়াল টু 1, তখন তার l ইকুয়াল টু 0, m l ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে তুমি কটা পেলে, না একটাই অরবিটাল পেলে n ইকুয়াল টু 1 এর জন্য। আচ্ছা, n ইকুয়াল টু যখন তোমার 2, আচ্ছা আমি এইভাবে লিখছি,
এক মিনিট, মানে আমি আরবিটারি এন এর জন্য লিখবো, তো তাহলে টোটাল নাম্বার অফ অরবিটালস, তা আরবিটারি এন এর জন্য লিখছি। ধরো কোন একটা এন এর ভ্যালু তুমি নিলে, এন এর ভ্যালু নিলে এল এর ভ্যালু কত হতে পারে। আচ্ছা এখানে একটা কথা, এখানে একটা জিনিস লিখে নিই। আচ্ছা দেখো এখানে টোটাল পসিবল এম এল ভ্যালু কত হচ্ছে, 12+1 হয়ে যাচ্ছে। মানে দেখো, তুমি দেখো যদি এল এর মানে এল এর কোন একটা গিভেন ভ্যালুর জন্য এম এল এর ভ্যালু 0 +-1 +-2 ইত্যাদি ইত্যাদি, তো তাহলে এল এর ভ্যালু যদি 0 হয়, এম এল এর ভ্যালু 0, তাহলে এই ফর্মুলাতে এল এর ভ্যালু 0 বসিয়ে দাও, এম এল এর টোটাল ভ্যালু হচ্ছে একটাই বেরোলো। আচ্ছা এল এর ভ্যালু যদি তোমার 1 হয়, তাহলে এম এল এর ভ্যালু কত, +1 0 -1, অর্থাৎ তিনটে হলো। দেখো এখানে এল এর ভ্যালু 1 বসিয়ে দাও, তোমার 3 হয়ে গেল। আর এল এর ভ্যালু যদি তোমার 2 হয়, এম এল এর ভ্যালু কত, +2 +1 0 -1 -2, পাঁচটা হয়ে গেল। এখানে এল এর ভ্যালু 2 বসিয়ে দাও, তোমার পাঁচটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা মাথায় রাখবে যে কোন একটা এল এর ভ্যালুর জন্য এম এল এর অ্যালাউড ভ্যালু কিন্তু 12+1টা হয়। তাহলে টোটাল পসিবল এম এল ভ্যালুজ হচ্ছে 12+1টা। আর এইখানে টোটাল পসিবল এল ভ্যালুজ কিন্তু এনটা হয়, মানে এল এর যে অ্যালাউড ভ্যালুজটা 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। মানে এখানে যদি তুমি বলো টোটাল অ্যালাউড ভ্যালুজ অফ এল হচ্ছে তোমার কত হবে, এন এর সঙ্গে সমান হবে। কারণ মানে এন যতগুলো ততগুলো এল এর ভ্যালু পাবে তুমি। এন এর ভ্যালু 0 হলে এলটা একটাই পেলে 0, এন এর ভ্যালু 2 হলে এল এর দুটো ভ্যালু পাবে 0 আর 1, এল এর ভ্যালু 3 হলে এল এর তিনটে ভ্যালু পাবে 0 1 2 অ্যান্ড সো অন। এইটা একটু মাথায় রাখবে। তাহলে এবারে আমি টোটাল নাম্বার অফ অরবিটালস আমি বের করতে চাইছি, যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, টোটাল নাম্বার অফ অরবিটালস ফর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ধরো, তাহলে n এর জন্য l এর ভ্যালু 0 1 2 করে তোমার যাবে। তাহলে l এর ভ্যালু 0 1 2 করলে এবারে l এর ভ্যালু যখন 0, তখন ml এর ভ্যালু কত, একটা। l এর ভ্যালু যখন 1, ml এর ভ্যালু কত, তিনটে। l এর ভ্যালু যখন 2, ml এর ভ্যালু কত, পাঁচটা। এইভাবে যেতে 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 যখন এল এর ভ্যালুটা মানে এল এর ভ্যালুটা মানে কোন একটা গিভেন এন এর জন্য এল এর ভ্যালুটা কত হতে পারে না, n-1 পর্যন্ত হতে পারে। তাহলে n-1 যদি হয়, তাহলে এল এর অ্যালাউড ভ্যালুটা যদি n-1 হয়, তাহলে টোটাল নাম্বার অফ অরবিটাল কত হবে, 12+1, অর্থাৎ 2 × n-1 + 1। এটা লাস্ট একটা। মানে আমি কি বলছি দেখো, তাহলে প্রথমে হচ্ছে একটুখানি এইখানে লিখে দিচ্ছি, পরে আমি মুছে দেবো। এন এর ভ্যালুর জন্য কোন একটা গিভেন এন এর জন্য এল এর ভ্যালু কত হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, করে আপ টু কতদূর পর্যন্ত যেতে পারে, n-1 হতে পারে। তাহলে এবারে এল এর ভ্যালুর জন্য যদি এম এল এর ভ্যালু তুমি ক্যালকুলেট করো, এল যখন 0 এম এল এর ভ্যালু 1, এল যখন 1 এম এল এর ভ্যালু হচ্ছে তিনটে, এল যখন 2 এম এল এর ভ্যালু হচ্ছে পাঁচটা। এবারে ফাইনালি এল হলে কত হয় না, 12+1 হয়। এবার 12+1 মানে কত, এখানে 2 × n-1 + 1, এটা হয়, এটা হয়। তাহলে এবারে কি হচ্ছে, এইগুলো সব যোগ করলে ফেললে টোটাল নাম্বার অফ অরবিটালস হয়ে যাবে। এই দেখো, এই একটা প্লাস তিনটে প্লাস পাঁচটা করে কোন একটা গিভেন এন এর জন্য লাস্ট এল এর ভ্যালুটা কত, লাস্ট এল এর ভ্যালুটা হচ্ছে n-1। এবারে এল হলে এম এল এর অ্যালাউড ভ্যালু 12+1 হয়, তাহলে এখানে কত হলো, 2 n-1 + 1 হয়ে গেল। বুঝতে পারলে, জায়গাটা বুঝতে পারলে তো? হ্যাঁ। তাহলে এবারে ওই যোগটাকে করতে হবে, ওই যোগটাকে করে ফেললেই তুমি টোটাল নাম্বার অফ অরবিটালস পেয়ে যাবে। আচ্ছা এরকম টার্ম কটা থাকবে, টোটাল এনটা টার্ম থাকবে। আচ্ছা তোমাদের ওই মানে যেটাকে বলা হয় অ্যালজাবরাতে প্রগতি, মানে বাংলায় যেটাকে প্রগতি বলা হয় বা ইংরেজিতে প্রোগ্রেশন বলা হয়, প্রোগ্রেশনের ফর্মুলা টর্মুলা মনে আছে তোমার, কতগুলো টার্মের যোগফলের ফর্মুলা হ্যানা তানা, প্রোগ্রেশন পড়া হয়েছে, মানে ওটা কি বলে, প্রগতি, প্রগতি মানে এতে বলা হয় প্রগতি, প্রগতির পড়া হয়েছে। এরিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর প্রগতি, তারপরে কি আরে গুণান্তর প্রগতি, এসব আছে না।
পড়েছো না পড়োনি সেটা বলো। হ্যাঁ, পড়া হয়নি? তাহলে কি পড়াচ্ছেটা কি? পড়াচ্ছেটা কি তাহলে? ওগুলো স্যার সেকেন্ড সেমিস্টারে আছে। ও, ফার্স্ট সেমিস্টারে কি কি আছে? হ্যাঁ ছেলেরা, আচ্ছা আমি শিখিয়ে দিচ্ছি। ধরো কতগুলো টার্ম আছে, এবার টার্মের মানে কত একটা সিরিজ আছে, ধরো সিরিজে কতগুলো টার্ম আছে। ধরো মানে প্রথম টার্মটা হচ্ছে এ, তারপরেরটা ধরো মানে প্রথমটা ধরো প্রথমটা এ, তারপরেরটা হচ্ছে এ প্লাস ডি, তারপরটা এ প্লাস 2d প্লাস ডট 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 করে এরকম এনটা টার্মস আছে। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমটার থেকে ডি যোগ করলে পরেরটা পাবে, তারপরে আরো ডি যোগ করলে তারপরেরটা পাবে, তারপরে আরো ডি যোগ করলে পরেরটা পাবে। তাহলে যদি এইরকম ভাবে থাকে, তাহলে এই ধরনের টার্মগুলোকে বলা হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন। এরিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে। আচ্ছা তাহলে এর ফার্স্ট টার্মটা হচ্ছে এ, আর কমন ডিফারেন্স হচ্ছে ডি। ফার্স্ট টার্মটা কোনটা? এ, আর কমন ডিফারেন্স হচ্ছে তোমার ডি, আর টোটাল টার্ম আছে হচ্ছে এনটা। তাহলে এবারে এই টার্মগুলো যদি যোগফল তুমি বের করো, সেটাকে তুমি এসএন বলছো। তো এসএনটা কত হবে? এসএনটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এরকম, এইটুকু মনে রাখো অন্তত। এটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এইটা তাহলে দেখো, তাহলে আমার একটা এরিথমেটিক প্রোগ্রেশন থাকা মানে হচ্ছে এ, তারপর একটা এ প্লাস ডি, তারপর একটা এ প্লাস 2d। তাহলে এটা কমন ডিফারেন্স, যেটা মানে সেকেন্ডটার থেকে ফার্স্টেরটা ডিফারেন্স, থার্ডটার থেকে সেকেন্ডটার ডিফারেন্স, ফোর্থটার থেকে থার্ডের ডিফারেন্স, এগুলো কনস্ট্যান্ট থাকলে তাকে বলা হয় এরিথমেটিক প্রোগ্রেশন, বা বাংলা বলা হয় সমান্তর প্রগতিতে আছে। তাহলে তোমার প্রথম টার্মটা যদি এ হয় এবং টোটাল কমন ডিফারেন্স যেটা, সেটা যদি ডি হয়, এবং টার্মের সংখ্যা যদি এন হয়, তাহলে তার সামেশনের ফর্মুলাটা হচ্ছে এস এন ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু টি। ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো, তাহলে এখানে এখানে টোটাল টার্ম কটা থাকবে এখানে? এই যে এই যে সরি, দেখো তুমি এবারে এইখানে তো টার্ম আছে এনটাই, তাই না? কারণ আমি তো কোন একটা গিভেন এন এর জন্য যতগুলো এল এর ভ্যালু আছে তার মতো করে ততগুলো টার্ম লিখেছি। এল যখন 0 তখন এম এল এর ভ্যালু একটা, এল যখন 1 তখন এম এল এর ভ্যালু 3টে, এল যখন 2 এম এল এর ভ্যালু 5, এইরকম ভাবে থেকে টোটাল টার্মটা হচ্ছে এনটাই আছে। যোগটা কত হবে? তাহলে প্রথমটা হচ্ছে n/2 হলো, তারপরে দেখো 2 ইন্টু 1, কারণ মানে প্রথম টার্মটা হচ্ছে 1 প্লাস n-1 ইন্টু কমন ডিফারেন্স কত? 2। 1 3 5 7 কমন ডিফারেন্স, তার মানে কত? 2। কত হলো এটা? n/2 ইন্টু 2 প্লাস এটা যোগ করে ফেললে 2n-2, তাহলে কত? এই 2 আর -2 কেটে গেল, 2 2 কেটে গেলে এটা হয়ে গেল n স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, দেখতে পেলে? যদি প্রিন্সিপাল কোয়ান্টামের n তোমায় বলে দেওয়া হয়, তাহলে সেইখান থেকে নাম্বার অফ অরবিটালস থাকবে কতগুলো? না n স্কয়ারটা। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা এবারে এক একটা অরবিটালে কটা করে ইলেকট্রন থাকে তোমার জানা আছে তো? কটা করে ইলেকট্রন থাকে এক একটা অরবিটালে? কটা করে ইলেকট্রন থাকে জানো? দুটো করে। দুটো করে। টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট, সেটা কত হবে? 2n স্কয়ার হবে। টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ফর প্রিন্সিপাল
কোয়ান্টাম নাম্বার n সেটা হবে 2n স্কোয়ার। তোমার খেয়াল করে দেখো, ধরো n এর ভ্যালু যদি 5 হয় তাহলে ম্যাক্সিমাম কতগুলি ইলেকট্রন থাকতে পারবে? n এর ভ্যালু 5 হলে হচ্ছে তোমার 2 ইন্টু 5 স্কোয়ার অর্থাৎ 50টা ইলেকট্রন থাকতে পারবে। বুঝেছো? এ ধরো তোমরা যখন 9-10-এ পড়েছিল কে এল এম এন এইভাবে পড়েছিল, তো কে এর জন্য এন এর ভ্যালু কত? 1, তো সেখানে কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো। তারপরে কে এল যখন করলে এন এর ভ্যালু 2, সেখানে কটা ইলেকট্রন থাকতে পারে? 8টা। দেখো এন এর ভ্যালু 2 বসাও, 2 ইন্টু 2 স্কোয়ার মানে 2 ইন্টু 4 মানে 8 হয়ে গেল। তারপরে কটা ইলেকট্রন থাকতে পারে? 18টা। কি করে হচ্ছে? 2 ইন্টু 3 স্কোয়ার করে 18টা। n ইকুয়াল টু 4, কটা ইলেকট্রন থাকতে পারে? 32টা। 2 ইন্টু 4 স্কোয়ার 32টা। তো এইরকম ভাবে তোমার ঠিক একই রকম ভাবে যদি 5 হয়, n ইকুয়াল টু 5 হয়, সেখানে ইলেকট্রন থাকতে পারবে অ্যাকচুয়ালি তোমার 50টা। 2 ইন্টু 5 স্কোয়ার অর্থাৎ 50টা ইলেকট্রন তোমার থাকতে পারে। বোঝা গেল? ঠিক আছে? এই জায়গাটা অসুবিধা নাই তো? না। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আগের দিন বলেছিলাম, সেটা আমি আরেকটুখানি ক্লারিফাই করে নিই। যখন mn নট ইকুয়াল টু 0 দেন উই গেট কমপ্লেক্স অরবিটাল। আর কমপ্লেক্স অরবিটাল ক্যানট বি রিপ্রেজেন্টেড গ্রাফিক্যালি। উপায়টা কি? উপায় হচ্ছে আমাকে লিনিয়ার কম্বিনেশন নিতে হবে। যেমন ধরো সাই 2p প্লাস 1 আর সাই 2p মাইনাস 1 কমপ্লেক্স বলে এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তাহলে সেটা হয়ে গেল কত? তুমি যদি সাই 2p প্লাস 1 এবং সাই 2p মাইনাস 1 এর ফর্মটাকে দেখো, বিআর সাইন থিটা ই টু দি পাওয়ার আই ফাই, এটা যে বিআর সাইন থিটা ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে বিআর সাইন থিটা কমন হয়ে গেল, ই টু দি পাওয়ার আই ফাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই 2, আর ই টু দি পাওয়ার আই ফাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই 2 হচ্ছে কস ফাই হয়। ঠিক আছে? এটা হয়ে গেল বিআর সাইন থিটা কস ফাই, এটা রিয়েল হয়ে যাচ্ছে। তো আমরা জানি ই টু দি পাওয়ার আই ফাই মানে কস ফাই প্লাস আই সাইন ফাই, ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই মানে কস ফাই মাইনাস আই সাইন ফাই, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তোমার কস ফাই হয়ে যাবে। এটা এইটা হচ্ছে তোমার রিয়েল হয়ে গেল, এটা হচ্ছে 2px অরবিটাল বলা হচ্ছে। আর যখন তোমার নেগেটিভ কম্বিনেশন নিচ্ছ, সাই 2p প্লাস 1 মাইনাস সাই 2p মাইনাস 1 বাই টোয়াইস আই যদি করো, তাহলে বিআর সাইন থিটা ই টু দি পাওয়ার আই ফাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই টোয়াইস আই, এটা হয়ে যাবে বিআর সাইন থিটা সাইন ফাই। এটা রিয়েল হয়ে গেল, এটাকে 2p ওয়াই অরবিটাল বলা হচ্ছে। আচ্ছা, এবারে এদের নাম কেন 2px বা 2py? দেখো এই জিনিসটা ম্যাক্সিমাম কখন হবে? ম্যাক্সিমাম হবে যখন সাইন থিটা 1 হবে, কস ফাইও 1 হবে। সাইন থিটা 1 মানে হচ্ছে থিটাটা হচ্ছে পাই বাই 2, তাহলে জেড অ্যাক্সিস সঙ্গে অ্যাঙ্গেল যদি তোমার পাই বাই 2 হয় বা 90 ডিগ্রি হয়, তাহলে পাই বাই 2 করা মানে এক্স ওয়াই প্লেনে চলে এলো। আর কস ফাইটা হতে হবে 1। কস ফাই কখন 1 হয়? যখন ফাইটা 0 হয়। ফাইটা 0 হয় মানে হচ্ছে এক্স অ্যাক্সিস সঙ্গে অ্যাঙ্গেল তো ফাই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হয়ে গেল। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম বলে তার নাম হচ্ছে px। ঠিক একই রকম ভাবে বিআর সাইন থিটা সাইন ফাই এর নাম py কেন? কারণ দেখো এইটা ম্যাক্সিমামে যখন থিটাটাও পাই বাই 2 ফাইটাও পাই বাই 2, থিটা পাই বাই 2 মানে এক্স ওয়াই প্লেন, আর ফাইটা পাই বাই 2 মানে এক্স অ্যাক্সিস সঙ্গে অ্যাঙ্গেলটা পাই বাই 2 মানে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, সেগুলো তার নাম হচ্ছে py। ঠিক একই রকম করে যদি pzটা তুমি দেখো, এটা বিআর কস থিটা। এবার এটা ম্যাক্সিমাম কখন হবে? যখন থিটাটা হচ্ছে 0 ডিগ্রি, আর থিটাটা কোনটা না জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল, যেহেতু থিটা 0 ডিগ্রি মানে হচ্ছে এটা অ্যালং দা জেড অ্যাক্সিস বরাবর যাবে। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম কোয়ান্টাম নাম্বার, সরি তোমার যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানে ওয়েভ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় পাবে? তোমার থিটাটা 0 ডিগ্রি অর্থাৎ জেড ডিরেকশন বরাবর, সেখানে তার নাম হচ্ছে পিজেড। এই যে পিএক্স পিওয়াই পিজেড, হ্যাঁ, এইগুলো হচ্ছে এইখানে এইভাবে থেকে আমার এসেছে। আচ্ছা, একটা জিনিস এখানে বলি, এটা পরীক্ষায় অ্যাডভান্স পরীক্ষা অনেক সময় দেয়। এই সাই 2p জেড যখন আমি বলছি, তার জন্য এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 1 আর এম এল এর ভ্যালু 0, এটা তুমি স্পেসিফিক্যালি বলে দিলে এইটা। কিন্তু যখন সাই 2p এক্স বলছো, তার জন্য এন এর ভ্যালু 2 হলো, এল এর ভ্যালু 1 হলো, কিন্তু এম এল এর ভ্যালু ক্যানট বি মেনশন। কারণ আমি মেনশন করতে পারবো না। কারণটা কি? কারণ আমি দেখো যেটা নিয়েছিলাম, আমার এম এল এর ভ্যালু +1 -1 হতে পারে। এবার আমি তো পিএক্স পিওয়াই করার সময় আমি তো কম্বিনেশন নিয়েছি। তাহলে কম্বিনেশন নেওয়ার পরে যেটা তৈরি হয়েছে, এই যে ধর এটা তৈরি হলো,
সেখানে তো এমএল এর ভ্যালু +1ও হতে পারে -1ও হতে পারে, বা পরেরটা তো +1ও হতে পারে -1ও হতে পারে। সেই জন্য টুপি জেড এর জন্য তুমি 3টে কোয়ান্টাম নাম্বার স্পেসিফিক্যালি বলে দিতে পারবে, কিন্তু টুপি এক্স এর জন্য তুমি কিন্তু ওই এমএল এর ভ্যালুটা স্পেসিফিক্যালি বলতে পারবে না। ঠিক একই রকমের টুপি ওয়াই যখন করবে তার এন এর ভ্যালু 2 তুমি ফিক্স করতে পারলে, এল এর ভ্যালু 1 তুমি ফিক্স করতে পারলে, এমএলটা এইটা কিন্তু ক্যানট বি স্পেসিফাইড, ক্যানট বি স্পেসিফাইড, ক্যানট বি মেনশন বা ক্যানট বি স্পেসিফাইড, মানে সাই টুপি এক্স বা সাই টুপি ওয়াই এর এমএল এর ভ্যালু কত তুমি কিন্তু বলতে পারবে না। আবার সাই 2s যখন করছো তার কোনো অসুবিধা নেই, n = 2, এল এর ভ্যালু 0 আর এম এল এর ভ্যালু 0, এটা তুমি স্পেসিফিক্যালি বলতে পারছো। মানে তোমাকে যদি 4টা অরবিটাল বলে দেয়, সাই 2s, সাই টুপি এক্স, সাই টুপি ওয়াই, সাই টুপি জেড, এদের মধ্যে কার ক্ষেত্রে কোয়ান্টাম নাম্বারগুলো তুমি স্পেসিফিক্যালি বলতে পারবে, তার ক্ষেত্রে উত্তরটা হচ্ছে 2s এবং টুপি জেড এর ক্ষেত্রে বলতে পারবো, টুপি বা 2y এর ক্ষেত্রে কিন্তু বলতে পারবো না, টুপি এক্স বা টুপি ওয়াই এর ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারছি না। ঠিক আছে, এটা মাথায় রাখবে তুমি। ঠিক আছে, বোঝা গেল? কেন বলতে পারবো না এটা এই যে কেন বলতে পারবো না মানে, তোমার ধরো এই যে এইটা তো টুপি এক্স হলো, টুপি এক্সটা কোথা থেকে এসেছে, সাই টুপি +1 আর সাই টুপি -1 থেকে। আচ্ছা সাই টুপি +1 যেটা, এই সাই টুপি +1 এর এমএল ভ্যালু কত বলো, সাই টুপি +1 এর এমএল ভ্যালু কত, +1 আর সাই টুপি -1 এর, -1। এবারে এই দুটো যোগ করে তুমি তো টুপি এক্স পেয়েছো। টুপি এক্স এর ক্ষেত্রে এমএল এর ভ্যালু তো তুমি +1ও বলতে পারছো না, -1ও বলতে পারছো না, দুটো তো ঘেটে গেছে, তাই না? আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? সিমিলার সিচুয়েশন পি ওয়াই এর ক্ষেত্রে, এখানে +1 আছে -1 আছে, এই যে কম্বিনেশন নিয়ে ফেলেছে, ঘেটে গেছে। ঠিক আছে, সেই জন্য এই টুপি 2s এবং টুপি জেড তাদের ক্ষেত্রে 4টে কোয়ান্টাম নাম্বার স্পেসিফিক, কিন্তু টুপি এক্স বা টুপি ওয়াই এর ক্ষেত্রে কিন্তু কোয়ান্টাম নাম্বারগুলো স্পেসিফিক নয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা কিন্তু ভালো যে বিভিন্ন এমসিকিউতে কিন্তু এটা থাকবে। ঠিক আছে, তোমাকে একটা অরবিটাল বলে দিল, এদের মধ্যে কার ক্ষেত্রে কোয়ান্টাম নাম্বারগুলো স্পেসিফিক আর কার ক্ষেত্রে নয়। ঠিক আছে, তাহলে ফর 2s and 2p z orbitals, all the quantum numbers are specified, but 2px and but for 2px and 2py, ml is not specified. ml টা specified না, but n and l are specified. n আর l টা হচ্ছে স্পেসিফাইড, কিন্তু বাকিটা স্পেসিফাইড না। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আলাদা করে তোমাকে মাথায় রাখবে। চল, আচ্ছা তাহলে আমরা তো মোটামুটি আগের দিনের যে পড়াটা আমি আবার মোল্লাল্লাস একবার রিভাইজ করিয়ে দিলাম, কারণ আগের দিনের পড়াটা একটু কঠিন ছিল। মানে আমি বারবার বলছি এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বলেই আমি বলছি। একটু শক্ত লাগলে তুমি কিন্তু হাল ছেড়ে দিও না, শক্ত লাগলে যদি হাল ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার খুবই অসুবিধা হবে। হ্যাঁ, মানে একদমই হাল ছাড়বে না। এবং যে রকম ভাবে আমি বলছি, আমি জানি কোন জায়গাটা কঠিন লাগবে, কোন জায়গাটা সহজ, কোনটা তোমার লেভেলে, কোনটা তোমার লেভেলে নয়। হ্যাঁ, সেটা আমি বারবার বলছি, সেটা কিন্তু তুমি অবশ্যই ঠিকঠাক করে করবে। আচ্ছা চলো এবারে একটু ফিরে আসি। আচ্ছা এবারে এই যে আমি বিভিন্ন রকমের প্লট আঁকবো, প্রথমে 1s অরবিটালটাকে আমি মাথা ঘামাই। 1s অরবিটালটার একটা ফর্ম বা এক্সপ্রেশন আমি লিখে রেখেছিলাম, এটা 1/√πa0 তার কিউব e⁻r/a0। তাহলে সাই 1s হচ্ছে 1/√πa0 তার কিউব e⁻r/a0।
আচ্ছা, তাহলে এই যে ফাংশনটা মানে অরবিটালটা, তাকে যদি ψ1s ভার্সেস আর প্লট করি, তাহলে সেই প্লটটা কেমন দেখতে হবে? আচ্ছা, প্লটটা কেমন দেখতে হবে সেটাকে বোঝার জন্য আমি আমি প্লট আঁকা শেখাচ্ছি, মানে শুধু প্রীতমের একটু অসুবিধে, মানে প্রীতম তো যেহেতু অফলাইন ক্লাসটা করতে পারছে না, এখানে প্রীতম একটু একটুখানি মিস করে যাচ্ছে আর কি। হুম। প্রীতম মান না আমাদের আর কি। হ্যাঁ। প্রীতম, প্রীতম, শুনছিস? স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তুই না একটুখানি অঙ্কের যে মাস্টারমশাইরা আছে তাদেরকে বলবি যে স্যার ফাংশনে কেমন করে প্লট আঁকতে হয়, হ্যাঁ সেটা একটুখানি দেখিয়ে দিতে বিভিন্ন রকমের। আর একটা বইয়ের কথা আমি বলবো, ধর 1 মিনিট, আমি এক সেকেন্ড, আমি এখানে একটা পেজ জুড়ে দিয়েছি। হ্যাঁ, একটা বইয়ের কথা বলছি, সেটা একটুখানি তুমি কিনে নিতে পারো। এটা হচ্ছে প্লে উইথ গ্রাফস। প্লে উইথ গ্রাফস বলে একটা বই আছে। আচ্ছা, মানে এইটা তুমি কিনতে পারো, আর না হলে আমাদের লেখা একটা বই আছে। আমাদের লেখা বইটা হচ্ছে তোমার মানে ফিজিক্যাল কেমিস্ট্রি, কনসেপ্টস অ্যান্ড মডেলস, তার ভলিউম 1 চ্যাপ্টার 3। এটা আমাদের লেখা বই আর কি। এটা হচ্ছে লেখা হচ্ছে বাই, আমি আছি, শুভশ্রী ঘোষ আছে, আর পৌলমী ঘোষ আছে। এটা তাহলে আমাদের লেখা একটা বই আছে, এটা হচ্ছে টেকনোওয়াল পাবলিকেশন। হ্যাঁ, কলকাতার পাবলিশার, টেকনোওয়াল পাবলিশার। তার ভলিউম 1 চ্যাপ্টার 3, সেইখানে আমরা প্লট যত টাকা লাগতে পারে খুব এক্সটেন্সিভলি বলে দিয়েছি। এই বইটা খুব ভীষণ ভালো আর কি। আর একটা হচ্ছে মানে এটা বেসিক্যালি কেমিস্ট বা ফিজিসিস্টদের পার্সপেক্টিভে এই বইটাকে লেখা। আর ম্যাথামেটিশিয়ানদের পার্সপেক্টিভে একটা বই লেখা আছে, এটা প্লে উইথ গ্রাফস। সেটা হচ্ছে অমিত আগরওয়াল। এটা হচ্ছে আরিয়ান পাবলিকেশন। আরিয়ান পাবলিকেশন, ঠিক আছে? আরিয়ান পাবলিকেশন, ঠিক আছে? তাহলে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুমি জোগাড় করে নাও, জোগাড় করে নিয়ে এটাকে করে নেওয়ার চেষ্টা করবে আর কি, ঠিক আছে? যেটা যেটা খুব ইম্পর্টেন্ট। এটা শিখতে হবে, মানে তুমি যদি অ্যাকচুয়ালি ফিজিক্স বা কেমিস্ট্রি বা অঙ্কে তোমাকে যদি খুব কনফিডেন্টলি করতে মানে পড়াশোনা করতে হয় না, তাহলে কতগুলো জিনিস তোমাকে এসেনশিয়ালি জানতে হয়। যেমন ইউনিট ডাইমেনশন তোমার জানতেই হয়। আচ্ছা, ইউনিট ডাইমেনশন আমি মানে প্রীতম হয়তো করতে পারিনি ক্লাসটা, আমরা পুরোটাই অফলাইনে পড়িয়েছিলাম। ইউনিট ডাইমেনশন আমরা ডিটেলে কথাবার্তা বলেছিলাম, সেটা তোমায় জানতে হয়, না হলে কিন্তু তোমার দেখবে তোমার কখনই তুমি স্মার্ট হতে পারছো না। তো সবসময় একটাখানি থেকে যাচ্ছে আর কি, মানে সবসময় তোমার কি বলবো একটা মানে কনফিডেন্সের একটা ঘাটতি হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে এই প্লে উইথ গ্রাফস, মানে তুমি গ্রাফ আঁকা, যে কোনো একটা ফাংশনের গ্রাফটা তোমাকে কিন্তু অবলীলায় আঁকতে শিখতে হবে আর কি, এইটা। আর থার্ড একটা জিনিস হচ্ছে কিছু বেসিক ম্যাথামেটিক্স আর কি। এমনি অঙ্ক তুমি পড়ছো, ঠিক আছে, কেউ যদি ডাক্তারি দেবে মনে করে, সে হয়তো অঙ্কটা দেখা যাচ্ছে ছেড়ে দেয়, এটা খুব বাজে ডিসিশন। অঙ্ক একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমাকে কিন্তু করতে হবে। অঙ্কটা করলে শুধু তো অঙ্কের জন্য অঙ্ক নয়, ফিজিক্স কেমিস্ট্রি কনফিডেন্টলি পড়তে গেলে তোমার অঙ্ক লাগে। পরবর্তীকালে যখন তুমি বায়োলজি ঠিকঠাক করে পড়বে, সেখানে দেখবে তো এই কম্বিনেশন পারমুটেশন এই টাইপের অঙ্কগুলো তোমার ভীষণ লাগছে। বায়োলজিক্যাল গ্রোথ যখন তুমি করবে, তখন এক্সপোনেনশিয়াল ফাংশন তোমার ভীষণ কাজে লাগবে। অর্থাৎ ওই লেভেলের অঙ্কটা লাগছে না, কিন্তু অঙ্কটা কিন্তু লাগে। কেন অঙ্কটা কিন্তু একদমই ছেড়ে দেওয়াটা ভুল ডিসিশন। মানে ঠিক আছে, তুমি ডাক্তারি পড়ছো বলে অঙ্কটা তুমি ছেড়ে দিলে, কিন্তু তোমার ফিজিক্স বা ইত্যাদি পড়ার জন্য যেখানে যা অঙ্কগুলো লাগবে, সেই অঙ্কটা তোমাকে কে করিয়ে দেবে? আর যদি বাড়িতে অঙ্কের মাস্টারমশাই থাকে, তাহলে সে জানে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে গেলে কোনখানে কোন অঙ্কটা লাগবে, সে যদি দায়িত্ব নিয়ে করিয়ে দেয় তো আলাদা কথা। আদারওয়াইজ যে ডাক্তারি দেবে তাকেও কিন্তু অঙ্কটাকে করতে হবে, অঙ্কটা ছাড়লে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এই দুটো বইয়ের মধ্যে একটা তুমি জোগাড় করে নাও। হ্যাঁ, প্লে উইথ গ্রাফস, অমিত আগরওয়াল, যেটা আরিয়ান পাবলিকেশন, অথবা আমাদের যে বই ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্টস অ্যান্ড মডেল, তার ভলিউম 1 চ্যাপ্টার 3, এইটা টেকনোওয়াল পাবলিকেশন, কলকাতার যে পাবলিশার্স আছে,
সেখান থেকে তুমি জোগাড় করে নেবে। মানে সবাইকেই বলছি, মানে শুধু মানে আমি আমাকে প্রীতমকেই বলছি সেরকম নয়, বাকি যারা আছো তারা তো প্রচুর টাকা প্রচুর রকম ভাবে খরচ করো। হ্যাঁ, এই টাইপের কিছু বই একটুখানি তুমি ফলো করবে। আমি বলবো যে আমার বইটা চ্যাপ্টার 3টাকে পড়তে, মানে আমি এইটাকে প্রেফার করব। কারণ অমিত আগরওয়ালের বইটা ওটা অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ পার্সপেক্টিভ। হ্যাঁ বলো। চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা পাওয়া যায়? না 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 না, মানে পুরো ভলিউমটাই কিনতে হবে। বড় ভলিউমে আরো অনেক কিছু আছে, মানে প্রথম ভলিউমে ধর চ্যাপ্টার 1-এ ইউনিট ডাইমেনশন আছে, চ্যাপ্টার 2-তে হচ্ছে ম্যাথামেটিক্স, যে বেসিক ম্যাথামেটিক্স গুলো তোমার লাগে। মানে এইখানে তোমার এই এই বইয়ে তোমার যেটা আছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। চ্যাপ্টার 1-এ হচ্ছে ইউনিট ডাইমেনশন, চ্যাপ্টার 2-এ হচ্ছে বেসিক ম্যাথামেটিক্স, ফিজিক্স বা কেমিস্ট্রি পড়তে গিয়ে যে ম্যাথামেটিক্সটা লাগবে সেটা তোমার দেওয়া আছে। আর চ্যাপ্টার 3-তে হচ্ছে ইউনিট ডাইমেনশন আছে। মানে এই 3টে চ্যাপ্টার ভীষণ ভীষণ দরকার। চ্যাপ্টার 3-তে হচ্ছে প্লট আছে দরকার, আর তার সাথে সাথে হচ্ছে তোমার ওই এগুলোকে ঢোকানো আছে, মানে তোমার মানে তোমাদের গেসিয়াস স্টেট যে পার্টটা পুরোটা ঢোকানো আছে, লিকুইড স্টেটটা পুরোটা ঢোকানো আছে, আর পরবর্তীকালে সারফেস কেমিস্ট্রি বলে একটা জিনিস তুমি পারবে, সেটা তোমার ঢোকানো আছে। ঠিক আছে, তাহলে এখানে 6টা টপিক আছে। মানে আমি প্লটের জন্য চ্যাপ্টার 3 বললাম, কিন্তু চ্যাপ্টার 1-এ যে ইউনিট ডাইমেনশনটা এক্সটেন্সিভলি আছে, যেটা ভীষণ ভালো, এটা ভীষণ দরকার তোমাদের। 2 নম্বরে হচ্ছে দেখো অঙ্ক তো তুমি মানে 2 বছর ধরে অঙ্ক অনেক কিছু পড়বে, কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি পড়তে গিয়ে কোন অঙ্কগুলো লাগবে আন্ডার, মানে তোমার 11-12 বা গ্র্যাজুয়েশনে বা ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে, তো সেইটুকু অঙ্ক হচ্ছে আমাদের আছে হচ্ছে চ্যাপ্টার 2 এর মধ্যে। ঠিক আছে, আর চ্যাপ্টার 3 এর মধ্যে হচ্ছে আমাদের ওই প্লটসটা আছে, কিভাবে ম্যাথামেটিক্যাল ফাংশনের প্লট আঁকতে পারা যায়, এইটা আছে। আর তারপরে চ্যাপ্টার 4 অনওয়ার্ডস হচ্ছে আমাদের গেসিয়াস স্টেট আছে, তারপর লিকুইড স্টেট আছে, তারপর সারফেস কেমিস্ট্রি আছে। এখানে এই বইটা যাদের ইকোনমিক প্রবলেম নেই আর কি, আমি বলছি টাকা পয়সা প্রচুর খরচ করছো আর কি, তারা এই বইটা কিনে নিতে পারে। দুটো বই কিনে নিলে কি আছে। আচ্ছা চলো, দেখো আমি একটা ফাংশনের কথা বলছি, ধরো এই y ইকুয়াল টু fx ইকুয়াল টু, ধরে নাও e⁻x, এইটা একটা ফাংশন। আচ্ছা এইটা এই এক্সপোনেনশিয়াল ফাংশনের কথা বলি, when x ইকুয়াল টু 0, এই যাতে y ইকুয়াল টু fx যদি e⁻x হয়, যখন x ইকুয়াল টু 0 হয় তখন y ইকুয়াল টু fx-টা সেটা বেসিক্যালি তোমার 0 হয়, 1 হয়, e⁻0 এর ভ্যালু হচ্ছে 1 হয়। মানে ই এর ভ্যালু তো 2.71 এর মতো হয়। ই একটা, তুমি জানো এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, যার ভ্যালুটা 2.7128 ডট 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 এরকম সব হয় আর কি। তাহলে তার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়ে যাবে। আচ্ছা এবারে এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, তাহলে মানে ই এর ভ্যালু যদি 2.71 তুমি ভেবে নাও, তার পাওয়ার ইনফিনিটি মানে কত, ওয়াই বা এফএক্সটা সেটা তখন ইনফিনিটি হয়ে যাবে। আর যদি এক্সটা তোমার টেন্স টু মাইনাস ইনফিনিটি হয়ে যায়, তাহলে মাইনাস ইনফিনিটি মানে কি, e⁻⁻∞ মানে 1/e⁻∞। আর e⁻∞ কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে 1/e⁻∞ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওয়াই ইকুয়াল টু এফ এ, সেটা তোমার 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে তা যদি হয় তাহলে এই ধরনের ফাংশন যদি তুমি প্লট করো কেমন দেখতে হবে। ধরো এটা x ইকুয়াল টু 0, এটা পজিটিভ ইনফিনিটির দিকে, এটা মাইনাস ইনফিনিটির দিকে, এখানে আমি এক্স প্লট করছি, এখানে ধরো তুমি এক্স প্লট করছো। তাহলে প্লটটা দেখতে হয় তোমার এরকম দেখতে হয়, এই ভ্যালুটা হচ্ছে 1, তোকে x ইকুয়াল টু 0 থেকে এটা 1, এক্স যখন মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে সেটা আস্তে আস্তে 0 হচ্ছে, আর এই যখন প্লাস ইনফিনিটি সেটা বেড়ে 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 ইনফিনিটির দিকে যাচ্ছে। আর এটাকে ঘুরিয়ে দিয়ে যদি y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু e⁻⁻x করো, তখন কি হবে, এক্ষেত্রে দেখো when x ইকুয়াল টু 0, তখন y ইকুয়াল টু এফ এক্স অ্যাজ ইউজুয়াল তোমার 1 হলো। যখন এক্সটা প্লাস ইনফিনিটি, তাহলে এক্সটা প্লাস ইনফিনিটি মানে e⁻∞, তখন y বা এফ এক্সটা তখন তোমার টেন্স টু 0 হয়ে যাবে। আর এক্স যখন তোমার মাইনাস ইনফিনিটি, এ তখন মাইনাস ইনফিনিটি, y ইকুয়াল টু এফ এক্সটা সেটা তোমার ইনফিনিটি হবে। এটা মানে এটা জাস্ট উল্টোটা। এইটা যদি ছবি আঁকো, সেই ছবিটা কেমন দেখতে হবে, এটা 0, এর একটা প্লাস ইনফিনিটির দিক,
এদিকে মাইনাস ইনফিনিটির দিক, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যদি প্লট করো তাহলে প্লটটা হচ্ছে এইরকম দেখতে হলো। এইটা তোমার ওয়ান ভ্যালুটা। তাহলে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাদের ছবি কেমন হবে আমি টিপিক্যালি একটুখানি বলে রাখলাম। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এর ছবি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি কেমন হবে আমি টিপিক্যালি তোমায় বলে রাখলাম। ঠিক আছে, এই দুটো ছবি বুঝতে পেরেছো? ঠিক আছে, বাঁ দিকের যে ছবিটা মানে ই টু দি পাওয়ার এক্স এর ছবিটার ক্ষেত্রে হ্যাঁ এক্স এর মান যখন মাইনাস ইনফিনিটি বলেছেন তখন ওয়াই সমান যে এফ এক্স মান জিরো, এই জিরোটা কি করে হচ্ছে একটু এই দেখো না, এটা দেখো, তুমি যখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি করবে, মানে এইখানে যদি এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি বা তোমার ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হলো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত? ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, তো তাই তো? হ্যাঁ তাহলে এবারে এবারে ই টু দি পাওয়ার ইনফিনিটির ভ্যালু কত? সেটা তো ই টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি হয়, তাহলে কত হবে? এটা ওয়ান বাই ইনফিনিটি। ওয়ান বাই ইনফিনিটি মানে ভ্যালু কত? জিরো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বলো আর কিছু? ঠিক আছে, উদাহরণ বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ তাই তো? চলো এবারে তার বেসিস আমি ছবি আঁকছি। দেখো আমার কাছে কি আছে, সাই ওয়ান এসটা আছে ওয়ান বাই রুট ওভার পাই এ জিরো তার কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো। এবার আমি এই যে জিনিসটা খেয়াল করে দেখো যে আর যখন জিরো হবে, খেয়াল করো, আর যখন জিরো, আর যখন জিরো, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়ে গেল। তখন সাই ওয়ান এস এর ভ্যালু কত হবে? ওয়ান বাই রুট ওভার পাই এ জিরো তার কিউব হবে। মানে আর এর ভ্যালু যদি তুমি জিরো করে দেখো, এখানে আরটা হচ্ছে এক্স এর মতো, আর সাই ওয়ান এসটা হচ্ছে ওয়াই এর মতো। তাহলে আর যদি তোমার জিরো হয়ে গেছে, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়ে গেল। তখন সাই ওয়ান এস এর ভ্যালু কত? ওয়ান বাই রুট ওভার পাই এ জিরো তার কিউব। তাহলে দেখো, তাহলে আরটা যখন তুমি জিরো করছো, এই যে জিরো জিরো পয়েন্টে, তখন কি হচ্ছে? ভ্যালুটা হচ্ছে ওয়ান বাই রুট ওভার পাই এ জিরো তার কিউব। এবার আরটা যখন বাড়ছে কি হবে? জিনিসটা কমবে। আচ্ছা, এই ছবিটা হচ্ছে এরকমের, এইটার মতো ছবি, কিন্তু এটা ইম্পর্টেন্ট, এখানে যেমন এক্সটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, কিন্তু এই যে আরটা, আরটা হচ্ছে কি? আরটা হচ্ছে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স, মানে আরটা হচ্ছে তোমার ডিস্টেন্স অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস, ডিস্টেন্স অফ দ্য, আর ইলেকট্রন না করে ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস একবার লিখেছে। এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে দূরত্বটা। দেখো এই দূরত্ব তো কখনো নেগেটিভ হতে পারে না, কিন্তু আরটা আমি পজিটিভ দিকেই নিয়েছি। তাহলে আর যখন জিরো তখন তার ভ্যালুটা ওয়ান বাই রুট ওভার পাই এ জিরো তার কিউব। এবারে যখন তোমার আরটা আস্তে আস্তে বাড়ছে, জিনিসটা এক্সপোনেনশিয়ালি কমছে, আর যখন টেন্স টু ইনফিনিটি তখন জিরোর দিকে চলে যাচ্ছে। তাহলে ওয়ান এস অরবিটালটাকে যদি আর এর রেসপেক্টে প্লট করি, তাহলে সেই প্লটটা এরকম দেখতে হবে। ঠিক আছে, ছবিটা বোঝা গেল? হুম হুম বুঝলাম। বুঝতে পেরে গেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস বলি, ধরো তোমাকে দুটো প্লট আঁকতে বলা হচ্ছে, একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ওয়াই ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর একটা ওয়াই টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। এই যে দুটো ছবি যদি তুমি দেখো, দেখো, আর এক্স ইকুয়াল টু জিরো যখন হবে, এটা মাইনাস ইনফিনিটি থেকে এটা প্লাস ইনফিনিটির দিক। তো আমি একটার জন্য ছবি ধরো প্রথমে এঁকে দিলাম, এটা কার ছবি? এটা হচ্ছে ই টু দি পাওয়ার ধরো মাইনাস এক্স এর ছবি, যা আগে আঁকা ছিল অলরেডি আমি এঁকে দিলাম। আর এবারে যদি তোমাকে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এর ছবি আঁকতে বলে, ছবিটা কেমন হবে জানো তো? এই ধরনের দেখতে হবে। এই ধরনের দেখতে হলো, কি হলো না, এটা আরো বেশি খাড়া হয়ে গেল। ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স মানে কি হচ্ছে? এক্স বাড়লে জিনিসটা তো কমছে, এবারে যখন ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স হবে তত র্যাপিডলি কমবে। সেখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি এরকম দেখতে হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিন্তু তার
আরো খাড়াই হবে, এই যে আরো খাড়া, আগেরটা যা তার তুলনায় আরো স্টিপ হচ্ছে বা খাড়া হচ্ছে, এটা ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে এবারে দেখো, এবারে নেক্সট যেটা আমি প্লট করছি সাই ওয়ান এস মডিউলাসের স্কোয়ার ভার্সেস আর প্লট। আচ্ছা, এবারে এই যে ওয়েভ ফাংশনের মডিউলাসের স্কোয়ার মানে সেই ফাংশনটাকে তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করে দেওয়া হচ্ছে, এইটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি। মানে ওয়েভ ফাংশন কিন্তু রিয়েল, তার মডিউলাসের মানে দেখো মডিউলাসের স্কোয়ার মানে হচ্ছে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে জেড স্টার জেড এইটাকে সিম্বলিক্যালি তুমি মড জেড তার স্কোয়ার বলছো, এইটা মানে একটা কমপ্লেক্স নাম্বার তো পড়া হয়েছে, কমপ্লেক্স নাম্বার এবং তার কমপ্লেক্স কনজুগেট নেওয়া হলো, এই কমপ্লেক্স কনজুগেট থেকে কমপ্লেক্স নাম্বারকে গুণ করা হয় তাহলে মডিউলাস স্কোয়ার লিখতে হয়। এবারে জেড যদি রিয়েল হয়ে যায় মডিউলাস স্কোয়ার বলা আর এমনি স্কোয়ার বলা একই ব্যাপার। রিয়েল হয়ে গেলে তো কোন একটা কমপ্লেক্স নাম্বার কেমন দেখতে হয়, জেড ধরে যদি এরকম দেখতে হয় এ প্লাস আইবি টাইপের দেখতে হয়, তাহলে জেড স্টারটা কি এ মাইনাস আইবি, এইটা। তাহলে এবার জেড স্টার জেড করলে এটা কত হবে না, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, এটা গেটার ইকুয়াল টু সবসময় 0 হবে এবং সেটা রিয়েল হবে, এইটা কিন্তু অলওয়েজ তোমার রিয়েল। মানে যেটা কথা যে একটা নাম্বার যদি কমপ্লেক্স হয় কিন্তু তার মডিউলাসের স্কোয়ার যদি তুমি করো সেটা তোমার অলওয়েজ রিয়েল হবে। এবারে যেটা ইম্পর্টেন্ট, এই যে আমরা ওয়েভ ফাংশন বলেছিলাম না, সেই ওয়েভ ফাংশনের মডিউলাসের স্কোয়ারটা সেইটা হচ্ছে তোমার প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, যে প্রবাবিলিটি একটা নন নেগেটিভ রিয়েল কোয়ান্টিটি। তাহলে এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা একটা আমি একটুখানি বলে নিই ব্যাকগ্রাউন্ড হিসেবে। হ্যাঁ, অনেক ব্যাকগ্রাউন্ড তৈরি করার দরকার পড়ে, ওই জন্য আমি এই ক্লাসটা বললাম না একটুখানি সময় নিয়ে ধীরে 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 বলতে হবে। মানে আমি এটা বলতে চাইছি যে এই যে এর পরেই যে ছবিটা আমি আঁকছি কি করছেন সাই মডিউলাসের স্কোয়ার ভার্সেস আর এর আমি ছবি আঁকছি। তাহলে কেন আমি সাই মডিউলাসের স্কোয়ারটাকে নিচ্ছি, এটা কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট যেটা তার কারণটা হচ্ছে যে দেখো এই যে অরবিটাল গুলো সাই যেগুলো, এটাকে অরবিটাল বা ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন এটা তো। এবারে সাই ইজ ইন জেনারেল কমপ্লেক্স, তো ওয়েভ ফাংশন তো ইন জেনারেল কমপ্লেক্স, ঠিক আছে, এটা হচ্ছে ইন জেনারেল কমপ্লেক্স, সেখানে হেন্স ইট অ্যালোন, এটা একা একা ক্যানট রিপ্রেজেন্ট এ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি সবসময় রিয়েল হয়, যেগুলো ভৌত রাশি যে তুমি মাপতে পারো আর কি, পরিমাপযোগ্য, সেগুলোকে কিন্তু সবসময় রিয়েল হতে হয়। তার মানে সাই যেহেতু ইন জেনারেল কমপ্লেক্স, হেন ইট অ্যালোন, এটা একা একা ক্যানট রিপ্রেজেন্ট এ ফিজিক্যাল কোয়ান্টিটি। বাট সাই স্টার সাই অর সাই মডিউলাস স্কোয়ার, এইটা হচ্ছে অলওয়েজ রিয়েল অ্যান্ড নন নেগেটিভ। মানে এটা কখনো নেগেটিভ হতে পারবে না। মানে আমি এই যে যেটা দেখাচ্ছিলাম এখানে, একটা কমপ্লেক্স নাম্বার যদি জেডটা এ প্লাস আইবি হয়, তার কমপ্লেক্স কনজুগে যদি জেড স্টার সেটা এ মাইনাস আইবি হয়, তার অনুবন্ধী বা কমপ্লেক্স কনজুগে জেড স্টার যাই জেড গুণ করলে এটা কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এটা কিন্তু সবসময় গেটার ইকুয়াল টু 0 হবে, এটা নন নেগেটিভ হবে এবং রিয়েল হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে অলওয়েজ রিয়েল অ্যান্ড নন নেগেটিভ, এটা। সেই জন্য দিস মে রিপ্রেজেন্ট এ ফিজিক্যাল কোয়ান্টিটি, এইটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারে। আচ্ছা, এবারে এটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, বলা হচ্ছে সাই মডিউলাস স্কোয়ার represents the probability density around a particular point, একটা পার্টিকুলার পয়েন্টে probability density রিপ্রেজেন্ট করে। সাই মডিউলাস স্কয়ার রিপ্রেজেন্ট দ্য probability density around a particular point।
এটা, বা ইন আদার ওয়ার্ড তুমি এইটাকে এইভাবে লিখতে পারো, তাহলে সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, বা সাই এক্স তার মডিউলাস স্কোয়ার ডিএক্স। এইটা মানে এখানে জাস্ট এই ডিএক্সটা একটা দিয়ে গুণ করে দিলে represents the probability of finding the particle within the region x and x plus dx। তাহলে সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স অর্থাৎ সাই এক্স মডুলাস স্কোয়ার ডিএক্স রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। মানে এক্স আর এক্স প্লাস ডিএক্স, মানে এক্স একটা যা পয়েন্ট আছে, এই ধরো ধরো এখান থেকে এইটা ধরো এক্স পয়েন্ট, এটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স পয়েন্ট এটা। তাহলে এইটুকু জায়গা যেটা আছে তার মধ্যে পাওয়ার যে সম্ভাবনাটা, এই যে জায়গাটা আছে এক্স থেকে এক্স প্লাস ডিএক্স, এইটুকু যাওয়ার মধ্যে যে পাওয়ার মধ্যে ইলেকট্রনকে পাওয়ার যে সম্ভাবনা বা পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা, সেইটা হচ্ছে সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স বা সাই মডুলাস স্কোয়ার ডিএক্স। আর যদি এই লেন্থটা তুমি যদি ইউনিট করে ফেলতে, এক করে ফেলতে, তাহলে এটা সাই এক্স মডুলাস স্কোয়ার হতো, তাহলে আগেরটা হতো এটা প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করতো এইটা। ঠিক আছে, তাহলে এই যে কথাটা বলা হলো এইটাকে বলা হয় দিস ইজ দ্য বর্নস probabilistic or statistical interpretation of wave function। মানে ওয়েভ ফাংশন যেহেতু ইন জেনারেল কমপ্লেক্স ছিল, সেটা তো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারছিল না। যে এখন তুমি দেখো তার একটা ফিজিক্যাল মানে পেয়ে গেলে যে সাই মডিউলাস স্কোয়ারটা একটা প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করলো, অর্থাৎ কোনো একটা গিভেন ভলিউম বা গিভেন এরিয়া বা গিভেন লেন্থের মধ্যে তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা, হ্যাঁ, সেটা রিপ্রেজেন্ট করলো। বা তুমি যদি এইটা দেখো তাহলে সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স বা সাই মডুলাস স্কয়ার ডিএক্স রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। দিস ইজ দ্য বর্নস প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। ঠিক আছে, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। তার মানে তোমাকে যদি এই অরবিটাল নিয়ে কিছু বুঝতে হয়, অরবিটাল নিয়ে কিন্তু তোমাকে কিছু বুঝতে হয় বা ফিজিক্যালি মানে করতে হয়, তাহলে কিন্তু সবটা দাঁড়িয়ে আছে কিন্তু এই যে বন্ড প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশনের উপরে। সেই জন্য আমি ওয়েভ ফাংশনের ছবি এঁকেছি তো ঠিক আছে, কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা প্রবাবিলিটি ডেনসিটির ছবি আঁকা, প্রবাবিলিটি ডেনসিটির ছবি আঁকা। তাহলে এই যে জায়গাটা এটা খুব ইম্পর্টেন্ট, হচ্ছে বন্ডস প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। এই জায়গাটা পরিষ্কার হচ্ছে? বুঝতে পারলে? কি ঠিক আছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, বন্ড প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। তাহলে দেখো ওই কারণে আমার এই ওয়েভ ফাংশন যেমন ইম্পর্টেন্ট, ওয়েভ ফাংশনের স্কোয়ারটাও কিন্তু একই রকমভাবে ইম্পর্টেন্ট। তাহলে এই যদি ওয়েভ ফাংশন হয় তার স্কোয়ার করলে কত হবে? স্কোয়ার করলে দেখো এই 1/√ওভারটা চলে গেল, তাহলে 1/πa0 তার কিউব হলো, আর e⁻r/a0 তার স্কোয়ার করে e⁻²r/a0 হলো। তাহলে এবারে যখন প্লট করছে কি হবে? একই রকমের ছবি, শুধু যখন r = 0 তখন ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট হয়ে গেল কত? 1/πa0 কিউব।
মানে এখানে যখন আরটা তুমি জিরো করেছিলে এটা ছিল কত 1/√πa0³ এটা, আর এখানে যখন r ইকুয়াল টু জিরো করছে এই ভ্যালুটা কত হচ্ছে 1/πa0³ এইটা। আর এবারে আর বাড়লে এখানে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে এবং আগের থেকে দেখো র্যাপিডলি ডিকে করছে। আগেরটা যেমন স্লোলি ডিকে করছিল, এখন কিন্তু তার তুলনায় অনেক র্যাপিডলি ডিকে করছে। অর্থাৎ ছবির নেচারটা মোরালেস একই রকমের, শুধু ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা আগে যা এখন আলাদা। আর সেকেন্ড দিক হচ্ছে এইটা স্লোলি ডিকে করছে আর প্রবাবিলিটি ডেনসিটি কিন্তু র্যাপিডলি ডিকে করছে। তাই দুটো ছবি বুঝতে পারলে? ঠিক আছে, দুটো ছবি এবং তাদের তফাৎটা পরিষ্কার। কি হলো? স্যার ডিফারেন্সটা বুঝতে পারলাম। হ্যাঁ, এই তো ডিফারেন্স দেখো না, যখন ডিফারেন্স যখন আর ইকুয়াল টু জিরো, তখন আর যখন জিরো ধরো, তাহলে এখানে কি হবে, ই টু দি পাওয়ার জিরোটা তো জিরো হয়ে গেল, তাহলে ভ্যালু পড়ে আছে কত 1/πa0³ সেখানে এই যে ভ্যালুটা 1/√πa0³। আর এখানে কি হবে, আর যদি জিরো হয়ে যায় 1/πa0³ এইটা, তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আলাদা হলো। প্রথমে এইটুকু বুঝেছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। এটুকু। তারপরে এবারে কি হচ্ছে, এবারে দেখো এই পার্টটাকে আমি এইখানে যেটা বললাম দেখো, এই যে একটা ই টু দি পাওয়ার মাইনাস আর ই টু দি পাওয়ার -2x, দুটোর মধ্যে তফাৎ কি, ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে সলিড ডিকে করে, ই টু দি পাওয়ার -2x হচ্ছে র্যাপিডলি ডিকে করে। তার মানে তোমার ই টু দি পাওয়ার -x, এই এক্স এর আগে যে কোফিসিয়েন্টটা আছে সেটা যত বেশি হবে তত র্যাপিডলি ডিকে করবে। মানে তুমি ক্যালকুলেটারে করে তাহলে ই টু দি পাওয়ার -5 আর ই টু দি পাওয়ার -10 এই দুটো ভ্যালু যদি বের করো, ই টু দি পাওয়ার -5 এর তুলনায় ই টু দি পাওয়ার -10টা হচ্ছে অনেক ছোট হবে, বা ই টু দি পাওয়ার -2 এর থেকে ই টু দি পাওয়ার -3টা আরো ছোট হবে। এইটা তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আর ই টু দি পাওয়ার -2x, এইখানে এক্স এর আগে কোফিসিয়েন্টটা যখন পাল্টাচ্ছে, ছবির নেচারটা কেমন করে পাল্টাচ্ছে, ই টু দি পাওয়ার -xটা যত স্লোলি ডিকে করছে, ই টু দি পাওয়ার -2xটা হচ্ছে র্যাপিডলি ডিকে করছে। এখানে সেই কাজটা আমি করছি, এখানে আছে ই টু দি পাওয়ার -r/a0, এখানে আছে ই টু দি পাওয়ার -2r/a0, তাহলে এখানে r/a0, এখানে -2r/a0, তাহলে এই 2টা গুণ হয়ে গেল, মানে কি আগের থেকে র্যাপিডলি ডিকে করলো। দেখো এইটা আরো তাড়াতাড়ি জিরোর দিকে যাচ্ছে, এটা অনেকটা পরে গিয়ে জিরোর দিকে গেল, এইটা অনেক তাড়াতাড়ি জিরোর দিকে যাচ্ছে, এইটা হচ্ছে তফাৎটা। ঠিক আছে, হুম হচ্ছে পরিষ্কার? হ্যাঁ আচ্ছা, আর এবারে দেখো এই যে দুটো ছবি থেকে তুমি যেটা বুঝতে পারছো যে আর ইকুয়াল টু জিরো মানে তো নিউক্লিয়াস, আরটা তো হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, আর ইকুয়াল টু জিরো মানে কি নিউক্লিয়াসের ভেতরে। নিউক্লিয়াসের ভেতরে প্রবাবিলিটি ডেনসিটি কি দেখতে পাচ্ছ, প্রবাবিলিটি ডেনসিটির ফাইনাইট ভ্যালু আছে। মানে আর যখন জিরো, ψ1s মডিউলাস স্কয়ার যেটাকে প্রবাবিলিটি ডেনসিটি বলে, সেটা কি জিরো হচ্ছে? জিরো তো নয়, একটা ফাইনাইট ভ্যালু আছে তো, তাই তো? কি বুঝতে পারলে? আরে হ্যাঁ, কি একটুখানি হ্যাঁ বা হুগুলো তাড়াতাড়ি করে বল। হ্যাঁ, আমি তো ইন্টারাক্ট করে করে বলছি। হ্যাঁ তাহলে আর যখন জিরো মানে নিউক্লিয়াস, তো আরটা তো ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, তাহলে আর ইকুয়াল টু জিরো মানে কি নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে এই ψ1s মডিউলাস স্কয়ারটা যে 1s অরবিটালে যে ইলেকট্রনটা থাকছে তাকে পাওয়ার প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে সেই প্রবাবিলিটি ডেনসিটিটা কি হচ্ছে, প্রবাবিলিটি ডেনসিটি তো নন জিরো, তাই না? তার মানে কি, ফর 1s অরবিটাল there is a finite non-zero probability density of finding the electron at the nucleus. 1s অরবিটালের জন্য নিউক্লিয়াসে ইলেকট্রনকে পাওয়ার একটা নির্দিষ্ট সম্ভাবনা আছে এবং সেটা নন জিরো, জিরো নয় সেটা। তাহলে ফর 1s অরবিটাল there is a finite non-zero probability density of finding the electron at the nucleus, এটা আছে। হলো? কিন্তু ব্যাপারটা কি, কিন্তু তোমরা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে তোমরা বলেছিলে না যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না? আমরা প্রমাণ করেছিলাম তো যে বাট ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল উই হ্যাভ মেনশন দ্যাট ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস।
তা তুমি বলছো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না, আবার তুমি দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার একটা নির্দিষ্ট প্রবাবিলিটি ডেনসিটি আছে, মানে প্রবাবিলিটি ডেনসিটি একটা নির্দিষ্ট ভ্যালু আছে। তাহলে এই যে গন্ডগোলটা হলো, তাহলে গন্ডগোলটা তুমি কি করে ম্যানেজ করবে? তাহলে গন্ডগোলটা কি? গন্ডগোলটা হচ্ছে যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে কি, হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না, কিন্তু আমি ওয়েভ মেকানিক্যাল মডেল থেকে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি আছে। এবং এইটা শুধুমাত্র ওয়ান এস অরবিটালের ক্ষেত্রে না, যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে এটা সত্যি। যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে নিউক্লিয়াস একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি আছে। তাহলে সেটাকে কি করে তুমি ওভারকাম করবে? আচ্ছা, ওভারকাম করবে এইরকম ভাবে যে তোমার প্রবাবিলিটি ডেনসিটি নন জিরো ভ্যালু আছে, কিন্তু নিউক্লিয়াসে পাওয়ার টোটাল প্রবাবিলিটি কত হবে না? প্রবাবিলিটি ডেনসিটি মানে কি পার ইউনিট ভলিউমে প্রবাবিলিটি। তাহলে নিউক্লিয়াসের মধ্যে পাওয়ার প্রবাবিলিটি কত হবে? তাকে নিউক্লিয়াসের ভলিউম দিয়ে গুণ করতে হবে। The total probability of finding the electron inside the nucleus কত? Probability density তাকে গুণ করতে হবে ভলিউম অফ দ্য নিউক্লিয়াস দিয়ে। আর এবারে প্রবাবিলিটি ডেনসিটিটা না হয় নন জিরো ভ্যালু হলো, কিন্তু নিউক্লিয়াসের ভলিউমটা কি হবে? টোটাল অ্যাটমের রেসপেক্টে নিউক্লিয়াসের ভলিউম কি নেগলিজিবলি স্মল? মানে আমরা রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট ইত্যাদি থেকে কি দেখেছিলাম যে টোটাল অ্যাটমের রেসপেক্টে নিউক্লিয়াসের ভলিউমটা নেগলিজিবলি স্মল। তাহলে যদি নিউক্লিয়াসের ভলিউমটা নেগলিজিবলি স্মল হয়, তাহলে প্রবাবিলিটি ডেনসিটিকে যখন ভলিউম অফ দ্য নিউক্লিয়াসে তুমি গুণ করবে সেটা কত হবে? টেন্ডস টু জিরোই হবে। ঠিক আছে, তাহলে গন্ডগোলটা ওভারকাম হয়ে গেল। তাহলে প্রবাবিলিটি ডেনসিটির একটা ফাইনাইট ভ্যালু আছে বটে, তাকে তোমাকে গুণ করতে হচ্ছে নিউক্লিয়াসের ভলিউম দিয়ে, তবে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনাটা তুমি পাবে। এবারে নিউক্লিয়াসের ভলিউমটা সেটা কিন্তু ভীষণ ভীষণ কম ইন কম্পারিজন টু দ্য অ্যাটম অ্যাজ এ হোল। সেই জন্য তুমি যখন এই ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটিকে ভীষণ স্মল একটা ভলিউম দিয়ে গুণ করছো, করে টোটাল গুণফলটা হচ্ছে নিউক্লিয়াসকে পাওয়ার টোটাল প্রবাবিলিটি, সেটা কিন্তু টেন্ডস টু তোমার জিরোই হয়ে যাচ্ছে। তাহলে আগের ক্ষেত্রে যেমন বলা হয়েছিল ইলেকট্রনটা পার্টিকেল, নিউক্লিয়াসের মধ্যে সেই ইলেকট্রন পার্টিকেলটা থাকতে পারছে না। আর ওয়েভ মেকানিক্যাল মডেলে কি বলা হচ্ছে, ইলেকট্রনটাকে তোমাকে পাবো কি পাবো না নির্ভর করবে তার প্রবাবিলিটির উপরে। নিউক্লিয়াসে যে কোনো এস অরবিটালে যদি কোনো ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসে ইলেকট্রনকে পাওয়ার একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি আছে, অর্থাৎ পার ইউনিট ভলিউমে একটা ফাইনাইট প্রবাবিলিটি আছে বটে, কিন্তু নিউক্লিয়াসের ভলিউমটা কিন্তু নেগলিজিবলি স্মল। সেই প্রবাবিলিটি ডেনসিটি মানে প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম, তাকে যখন তুমি ভলিউম দিয়ে গুণ করছো, তাহলে নিউক্লিয়াসের ভলিউমটা নেগলিজিবলি স্মল বলে সেই জন্য প্রবাবিলিটি ডেনসিটিটাও নেগলিজিবলি স্মল হয়ে যাচ্ছে। সেখানে অ্যাকচুয়ালি হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের সাথে কোনো বিরোধ থাকছে না। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। তাহলে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, কোনো অসুবিধা নেই তো? সবাই বুঝতে পেরেছো? কিরে, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবারে আর একটা টার্ম তোমাকে ডিফাইন করতে হবে। দেখো, আচ্ছা, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন দিকে তো ইলেকট্রনটা থাকতে পারে। মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেহেতু পোটেনশিয়ালটা স্ফেরিক্যালি সিমেট্রিক, সেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনাটাও হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে তুমি ইলেকট্রনটাকে পেতে পারো। আচ্ছা, এবারে আমি যেটা একটা জিনিস ক্যালকুলেট করব, দেখো টোটাল প্রবাবিলিটি কিন্তু 1 হয়, মানে টোটাল প্রবাবিলিটি যদি তুমি দেখো এই যে বন্ড যখন ইন্টারপ্রিটেশনটাকে করেছো না, যদি তোমার ধরো টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করো, টোটাল প্রবাবিলিটি পি টোটালটা হচ্ছে এই যে ধরো সাই মডিউলাস স্কোয়ার বা সাই এক্স মডিউলাস স্কোয়ার ডিএক্স, এইটা হচ্ছে এক্স থেকে ডিএক্স এর মধ্যে পাওয়ার সম্ভাবনা। একে যদি তুমি এর যতদূর যেতে পারে সেই পাশে ইন্টিগ্রেট করে দাও, সেটা তোমার 1 হবে। অর্থাৎ যে টোটাল প্রবাবিলিটির 1 হয়, এর মানে হচ্ছে এই যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই মডিউলাস স্কোয়ার ডিএক্স, সেটা হচ্ছে 1 হবে। এটাকে বলে টোটাল প্রবাবিলিটি, কারণ মানে টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হয়। তাহলে আমার এক্স থেকে এক্স প্লাস ডিএক্স এর মধ্যে পাওয়ার সম্ভাবনা কত? সাই মডিউলাস স্কোয়ার ডিএক্স। এবারে যদি বলা হয় যে এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, সেটাকে আমি ইন্টিগ্রাল ওভার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি করবো। ইন্টিগ্রেশন যখন শিখবে তখন এটার মানে পরিষ্কার হবে, সেটা সময় 1 হয়। আচ্ছা, তার মানে
একটা ইলেকট্রনকে পাওয়ার টোটাল সম্ভাবনা 1। কোথায় না পুরো স্পেসে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তুমি অনেকটা জায়গা যদি নাও সেখানে তোমার ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা 1 হবে। এবার আমি চাইছি হচ্ছে যে ধরো এই নিউক্লিয়াস থেকে আর রেডিয়াসের একটা স্ফিয়ার কনসিডার করলাম, আর আর প্লাস ডিআর রেডিয়াসের একটা স্ফিয়ার কনসিডার করলাম। মানে তুমি একটা ফুটবলের কথা ভাবো, ওটা একটা স্ফিয়ার, তার সেন্টারে নিউক্লিয়াস আছে। এবার ফুটবলটা ধরে না একটা উইথ আছে, ফুটবলটার একটা উইথ আছে। উইথ মানে হচ্ছে যে একটা ভেতরের রেডিয়াস আর একটা বাইরের রেডিয়াস, মানে বাইরের চামড়াটা একটা পাতলা নয়, একটা মোটা চামড়া। সেই জন্য তোমার এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর রেডিয়াসের একটা স্ফিয়ার কনসিডার করলে, আর প্লাস ডিআর রেডিয়াসের একটা স্ফিয়ার কনসিডার করলে, এইটুকু জায়গার মধ্যে এই যে জায়গাটা আমি চিহ্নিত করেছি আর রেডিয়াসের স্ফিয়ার এবং আর প্লাস ডিআর রেডিয়াসের স্ফিয়ার, এই জায়গাটার মধ্যে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কতটা আমি দেখতে চাইছি। তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য স্ফেরিক্যাল সেল অফ রেডিয়াস আর এন আর প্লাস ডিআর। আচ্ছা, এইটা ম্যাথামেটিক্যালি এইরকম ভাবে লেখে পিআর ডিআর, এটা হচ্ছে এই ইন্টিগ্রেশন থিটাটা 0 থেকে পাই, ইন্টিগ্রেশন ফাইতে 0 থেকে 2 পাই, আর ওয়েভ ফাংশনের মডিউলাসের স্কোয়ার, তার সঙ্গে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ভলিউম এলিমেন্টটা লিখতে হবে আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই। আমি যেমন এখানে একটা 1 ডাইমেনশনাল প্রবলেম আলোচনা করেছিলাম, এখানে ডিএক্স দিয়েছিলাম। 3 ডাইমেনশনাল হলে ডিএক্স ডিওয়াই ডিজেড দিতে হবে, এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সেখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই। তাহলে ইন্টিগ্রাল থিটাটা 0 থেকে পাই, কারণ থিটাটা 0 থেকে পাই পর্যন্ত যেতে পারে, ফাইটা 0 থেকে 2 পাই পর্যন্ত যেতে পারে, শুধু আরটা কি হচ্ছে, আরটা হচ্ছে আর থেকে আর প্লাস ডিআর। তাহলে এইটা করলে যেটা বেরোবে তাকে বলা হয় মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য স্ফেরিক্যাল সেল অফ রেডিয়াস আর এন আর প্লাস ডিআর। আর এবার ডিআরটা যদি 1 হয়ে যায়, এইখানে ডিআরটা বা ডিআরটা যদি 1 হয়ে যায়, তার মানে কি এই যে আমি যে যে ফেরিক্যাল সেলটাকে কনসিডার করি তার উইথটা হচ্ছে 1, মানে ধরো এটা হচ্ছে 5 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার, যাতে করে উইথটা 1 হয়। তাহলে দুদিক থেকে ডিআর ডিআর বাদ চলে গেল, বাদ চলে গেলে এটা পাওয়া যাচ্ছে পিআর ইকুয়াল টু ইন্টিগ্রাল ফাইটা 0 থেকে 2 পাই ইন্টিগ্রাল থিটাটা 0 থেকে পাই সাই মডুলাস স্কয়ার আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। তাহলে এই যে কোয়ান্টিটিটা পেলে তুমি, এই কোয়ান্টিটিটাকে বলা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে এই যে কোয়ান্টিটিটা আমি এখানে লিখলাম ম্যাথামেটিক্যালি, যাকে বলা হয় রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে অঙ্কটা তোমার হয়তো এখন বুঝতে অসুবিধা হবে, কারণ তোমার ইন্টিগ্রেশন হয়নি। মানে মোদ্দা কথা হচ্ছে যে এইভাবে ভাবো তুমি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তুমি একটা ইউনিট উইথের একটা স্ফেরিক্যাল সেল কনসিডার করেছো। মানে ধরো যদি প্রথম রেডিয়াসটা যদি 10 সেন্টিমিটার হয়, পরের রেডিয়াসটা 11 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার উইথের যে স্ফেরিক্যাল সেলটা তুমি কনসিডার করলে, তার মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা, সেটাই হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা জাস্ট যে কোনো একটা অরবিটালের ক্ষেত্রে এই রকম ভাবেই তোমাকে ডিফাইন করতে হচ্ছে। আচ্ছা, এবারে এই যে দিস পিআর ইজ কল দ্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন অর দ্য রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, যেটা সংক্ষেপে আরডিএফ বলা হয়। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা এখানে লেখা হয়েছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে এইটা হচ্ছে তোমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, শর্ট হ্যান্ড নোটেশনে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে প্রবাবিলিটি ডেনসিটি মানে শুধু ওয়েভ ফাংশনের মডিউলাস স্কয়ার হয়ে গেল, আর রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি মানে কিন্তু তোমাকে এই এতখানি জিনিস ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ যেটা ফিজিক্যালি মানে হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তুমি একটা ইউনিট রেডিয়াসের ইউনিট উইথের একটা স্ফেরিক্যাল সেল কনসিডার করো, সেইখানে ইলেকট্রনকে পাওয়ার যে সম্ভাবনা সেটাই হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা আচ্ছা, এবারে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এস অরবিটাল গুলো থিটা এবং ফাই এর উপরে ডিপেন্ড করে না। তাহলে এস অরবিটাল যদি থিটা বা ফাই এর উপর ডিপেন্ড না করে, যে কোনো এস অরবিটালের জন্য মানে 1s হতে পারে, 2s হতে পারে, 3s হতে পারে, তার জন্য কি লিখবো? তার জন্য দেখো এই যে ফর্মটা ছিল সেই ফর্মে তোমাকে জাস্ট যেহেতু ইন্টিগ্রেশনটা থিটা এবং ফাই এর উপরে করতে বলেছে, তাহলে আর বা ওয়েভ ফাংশনটাকে বাইরে বের করে দিতে পারো, কারণ যে অরবিটালটা বা ওয়েভ ফাংশনটা থিটা বা ফাই এর উপর ডিপেন্ড করে না, সেখানে ইন্টিগ্রেশনের বাইরে আর স্কোয়ার চলে এলো, সাই এনএস মডিউলাস স্কোয়ারটা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো করে, এবারে বাকি পার্টটা ইন্টিগ্রাল 0 থেকে পাই সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই ডি ফাইটা তোমাকে লিখতে হবে। আর এবারে ইন্টিগ্রেশন 0 থেকে পাই সাইন থিটা ডি থিটা
তোমাদের ইন্টিগ্রেশন শেখা হয়নি এখনো? তো ইন্টিগ্রেশন শেখোনি তো? না, অল্প করে শিখিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মানে যখন শিখে যাবে তখন এইগুলো আবার না হয় একবার অঙ্কগুলো কি করে করা হবে বলা হবে। এখন ফর দ্য টাইম বিং ইন্টিগ্রেশন 0 থেকে পাই সাইন থিটা ডি থিটা, এটাকে যদি ইন্টিগ্রেট করে এটা 2 দেয়, আর ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই যদি ডিফাই করে সেটা 2 পাই দেয়। তার মানে আনসারটা বেরোলো কত? 4 পাই আর স্কয়ার সাই এন এস মডিউলাস স্কয়ার। তার মানে যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে তুমি রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে লিখতে পাবে 4 পাই আর স্কয়ার ইন্টু সাই মডিউলাস স্কয়ার। দেখো সাই মডিউলাস স্কয়ারটা হচ্ছে নর্মাল প্রবাবিলিটি ডেনসিটি। এস অরবিটালের ক্ষেত্রে তোমার প্রবাবিলিটি ডেনসিটিটা হয়ে যাবে 4 পাই আর স্কয়ার সাই মডিউলাস স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার সাই মডিউলাস স্কয়ার এইটা হয়ে যাচ্ছে তোমার যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে ম্যাথামেটিক্যালি যে কোনো অরবিটালের জন্য একটা আর এবং আর প্লাস ডিআর, যেখানে ডিআরটা হচ্ছে 1, সেই যে স্ফেরিক্যাল শেলটা হলো তার মধ্যে ইলেকট্রনকে পাওয়ার যে সম্ভাবনা সেটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, সেটা এই ফর্মুলা দিয়ে ঠিক হলো, যেটা সবসময় সত্যি। আর যদি স্পেশাল কেসে কোনো একটা এস অরবিটাল হয়, এটা হচ্ছে স্পেশাল কেস। তারপরে স্পেশাল কেস যদি তোমার এস অরবিটাল হয়, তাহলে এস অরবিটালের ক্ষেত্রে তুমি লিখতে পারবে 4 পাই আর স্কয়ার সাই মডিউলাস স্কয়ার, এটা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। ঠিক আছে, হলো? তাহলে এইটুকু জায়গা বুঝতে পারলে যে আমি এই যে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন জিনিসটা কি, এবং এস অরবিটালের ক্ষেত্রে সেটাকে এইরকম ভাবে লিখতে হয় 4 পাই আর স্কয়ার সাই মডিউলাস স্কয়ার, এরকম ভাবে লিখতে হয়। ঠিক আছে, দেখো মানে যে জিনিসটা তুমি বুঝবে না আমি সেটাকে মেনে নিয়েই তোমায় বলছি। যে ইন্টিগ্রেশনটা বুঝবে না, তাহলে ইন্টিগ্রেশনটা কেমন করে করতে হলো, কেমন ভাবে করলাম, সেই ডিটেলিংটা তোমার দরকার নেই। কিন্তু এস অরবিটালের ক্ষেত্রে যে প্রবাবিলিটি ডেনসিটিটা এইটা হয় 4 পাই আর স্কয়ার ইন্টু সাই মডিউলাস স্কয়ার হয়, এইটুকু অন্তত মেনে নিতে শেখো। ঠিক আছে, হলো? হ্যাঁ, আচ্ছা এবারে দেখো, তাহলে 1s অরবিটালের তো ওয়েভ ফাংশন বলে দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি ডেনসিটি কি হবে? মানে প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন আর কি, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন RDF, এটা কত হলো? 4 পাই আর স্কয়ার ইন্টু সাই 1s মডিউলাস স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার আছে, আর সাই 1s থেকে তো তোমার বলা আছে রিয়েল, তার স্কয়ার করে করলে কত হয়? 1 বাই পাই A0 তার কিউব হলো, e টু পাওয়ার মাইনাস 2r বাই A0 হলো। তো অনেক কিছু কেটে গেল, পাই পাই কেটে তোমার চলে গেল, 4 বাই A0 তার কিউব হয়, আর স্কয়ার e টু পাওয়ার মাইনাস 2r বাই A0 হয়। এটা তাহলে এটা 4 বাই A0 কিউব, আর স্কয়ার e টু পাওয়ার মাইনাস 2r বাই A0। তাহলে এখন দেখো এখন কি হচ্ছে, আর স্কয়ার আছে, e টু পাওয়ার মাইনাস 2r বাই A0 আছে, একটা আর স্কয়ার আছে, এটা e টু পাওয়ার মাইনাস 2r বাই A0 আছে। আচ্ছা এবারে তার ছবি কেমন হবে সেইটা একটুখানি ভালো করে তোমাকে বুঝতে হবে। দেখো তুমি যদি লেটসে এখানে এক্সটা যদি পজিটিভ হয়, তাহলে এদিকে ওয়াই আর এদিকে এক্স প্লট করছি, এই যে ছবিটা, এটা আমি আগের দিন ওদের শিখিয়েছিলাম ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের ছবি এরকম দেখতে। মানে আমি এক্সটা নেগেটিভ দিকটা নিচ্ছি না, এক্সটা যদি পজিটিভ হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের ছবি এরকম দেখতে। ঠিক আছে, আচ্ছা আর তোমার এটাকে যদি 1 দিয়ে স্টার্ট করো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি এরকম দেখতে। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের ছবি এরকম দেখতে, আর ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি এরকম দেখতে। দুটো আলাদা ছবি আমি একই প্লটে আঁকলাম। এটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের ছবি, যেটা আগের দিন শিখিয়েছিলাম, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি, যেটা আজকে আমি শেখালাম। আচ্ছা এবারে ধরো তার বদলে আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার ধরো মাইনাস এক্স, এরকম একটা ফাংশন আছে এক্স স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো যে হোয়েন এক্স ইকুয়াল টু 0,
তখন এক্স স্কোয়ারের ভ্যালু 0 হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু 1 হয়। কিন্তু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু কত হবে না তোমার 0 হয়। যখন এক্সটা 0 হবে এক্স স্কোয়ারটা 0, আর এইখানে এক্সটা 0 বসালে ই টু দি পাওয়ার 0 1 হয়ে যায় এটা, কিন্তু গুণফলটা হচ্ছে 0 হচ্ছে। আবার দেখো when x টেন্ডস টু ইনফিনিটি, তখন এক্স স্কোয়ারটা টেন্ডস টু ইনফিনিটি হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা টেন্ডস টু 0 হয়, কিন্তু গুণফলটা ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কত হয়, সেটা আবার তোমার 0ই হয়। তার মানে কি হলো দেখো, যে যখন তোমার এক্সটা ছোট, মানে এক্সটা 0 মানে কি এক্সটা ছোট, তখন এক্স স্কোয়ার বলছে আমি 0 হবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বলছে 1 হবে, উত্তরটা 0 বেরোলো। কেন উত্তরটা 0 বেরোলো? কারণ এক্সটাই ঠিক করে দিল যে এর উত্তরটা 0 হচ্ছে। এই পরেরটা যখন তুমি কনসিডার করছো, এক্স যখন টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ এক্স যখন খুব বড়, তখন এক্স স্কোয়ার বলছে আমি ইনফিনিটি হবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বলছে আমি 0 হবে, উত্তরটা তোমার 0 বেরোলো। তার মানে কে ডমিনেট করলো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডমিনেট করলো। তার মানে জেনারেল রুলটা হচ্ছে যে একটা এই পার্টটাকে বলে পলিনোমিয়াল পার্ট, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট। মানে হোয়েন এক্স ইজ স্মল, এক্স যখন ছোট, দেন পলিনোমিয়াল পার্ট ডমিনেটস। আর রুল থেকে হোয়েন এক্স ইজ লার্জ, যখন এক্সটা যখন খুব বড় হবে, এক্স ইজ লার্জ, দেন কি হচ্ছে না এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেটস। তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেটস হবে। তার মানে এক্স যখন ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করবে, এক্স যখন বড় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই ছবিটা হচ্ছে কমপ্লিকেটেড ছবি, যে যখন তোমার দুজনেই থাকবে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ছবি, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি আমি জানি, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি আমি জানি, কিন্তু যখন ওয়াই ইকুয়াল টু তুমি একদম এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি তুমি আঁকবে অ্যাজ এ ফাংশন অফ এক্স, তাহলে এক্স যখন ছোট, কি বলেছি, পলিনোমিয়াল পার্ট ডমিনেট, তাহলে এক্সটি যদি ছোট হয় সেটা কেমন হবে, সেটা তোমার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো দেখতে হবে। কিন্তু এক্স যখন বড় হবে তখন সেটা এক্সপোনেনশিয়াল হয়ে যেতে চাইবে, সেখানে কি হবে, ওভারঅল ছবিটা এরকম দেখতে হয়ে গেল। কেন না, প্রথম দিকটা বলছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো, শেষের দিকটা বলছে এক্সপোনেনশিয়াল। তার মানে কি হচ্ছে, যে জিনিসটা প্রথমে এক্স স্কোয়ার মতো বলতে বাড়ছিল, বেড়ে গিয়ে একটা সময় পরে যখন এক্স বড় হয়ে যাচ্ছে তখন সেটা এক্সপোনেনশিয়াল ডমিনেট, এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, ওভারঅল ছবিটা তোমার এরকম দেখতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি আঁকলে এই ছবিটা এরকম দেখতে হবে। তাহলে বুঝতে পারলে যে কোয়ালিটেটিভলি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই দুটো ছবি যদি আমার জানা থাকে, তাহলে তাদের গুণফলের ছবিটা কেমন হবে। তাহলে প্রথম দিকটা একদম এইরকম দেখতে, মানে এক্স স্কোয়ারের মতো দেখতে, শেষের দিকটা এরকম দেখতে, এরকম দেখতে। তাহলে একটা জিনিস বাড়ছিল এক্স বাড়ার সাথে সাথে, কিন্তু এক্স যখন বেশ বড় হয়ে যাবে তখন এক্সপোনেনশিয়াল ডমিনেট করবে বলে এটা আস্তে আস্তে তোমার 0-র দিকে যেতে হবে। তাহলে ওভারঅল ছবিটা এরকম দেখতে হবে। বুঝতে পারলে? বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এই কোয়ালিটেটিভ যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ধরো আরেকটা যদি হতো, ধরো ওয়াই ইকুয়াল টু আমি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স বললাম, এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ভার্সেস এক্স ধরো তুমি প্লট করছো, তাহলে পলিনোমিয়াল পার্টটা এক্স এর মতো দেখতে, এক্সপোনেনশিয়াল পার্টটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো দেখতে। ওয়াই ইকুয়াল টু এক্স এর মতো দেখতে গেলে কি হয়, একটা স্ট্রেট লাইন বাই পাসিং টু দ্য অরিজিন, তারপরে সেটা যখন এক্সপোনেনশিয়াল ডমিনেট করবে সেটা এক্সপোনেনশিয়াল তোমার ডিকে করবে। দেখো, তাহলে এইটা হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তফাৎটা কি, এক্সপোনেনশিয়াল ডিকেইং পার্টটা একই রকমের, কিন্তু পলিনোমিয়াল পার্টটা এটা এক্স এর মতো যাচ্ছে, মানে কি একটা স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন এইটা, আর এই জায়গাটাকে যে প্যারাবোলিক। আচ্ছা, যদি ধরো এরকম একটা ছবি হয়, লেটস সে ধর আমি বললাম এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ভার্সেস এক্স ছবি, কি হবে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4টা কেমন দেখতে, এইরকম ভাবে খাড়া যাবে, খাড়া গিয়ে তারপর সেটা এক্সপোনেনশিয়ালি সেটা তোমার দিকে করবে। মানে এইখানে যেমন প্যারাবোলা, আমরা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 এর যখন ছবি এঁকেছিলাম সেটা এরকম দেখতে ছিল এটা। তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাই ছবির ডিফারেন্স গুলো বুঝতে পারছো?
মানে অ্যাপারেন্টলি দেখে তোমার মানে কি হবে, তুমি যদি ছবি না বোঝো তাহলে তোমার কি মনে হবে, মনে হবে যে না এই ছবিগুলো সব তো একই রকমের দেখতে, এই ছবি এই ছবি এই ছবি সব একই রকমের দেখতে, প্রথমে বাড়ছে এটা ম্যাক্সিমামে পৌঁছে তারপর সেটা কমছে। কিন্তু না, এই জায়গার তফাৎটা বুঝতে হবে, এই জায়গাটা এইখানে প্রপোর্শনাল টু এটা এক্স স্কোয়ার, এইখানে এটা প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার 4, এইখানে এটা প্রপোর্শনাল টু তোমার এক্স এইটা। এবার আরো যদি তোমার এক্স টু দি পাওয়ার 6 হয় তাহলে সেটা হচ্ছে আরো তোমার এই জিনিসটা আরো খাড়া হলো, খাড়া হয়ে একটা সময়ের পরে এটা তোমার ডিকে করবে। এই জায়গাটা কেমন দেখতে, এটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 6 এর মতো দেখতে, তাহলে এর তুলনায় এটা খাড়া, এটা আরো খাড়া। আবার যদি কেউ ধরো এরকম ছবি আঁকে, এখানে যদি রুট এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি ধরো আঁকছে ভার্সেস এক্স, এই জায়গাটা কেমন হয়, রুট এক্স এর ছবি হচ্ছে এরকম দেখতে হয়, এরকম দেখতে হয় করে তারপর সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে এইটা। এই জায়গাটা কেমন, এই জায়গাটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে এইটা, মানে এইটা যেমন এদিকে প্যারাবোলা, এটা হচ্ছে এদিকে প্যারাবোলা, এই জায়গাটা হচ্ছে তোমার রুট এক্স এর মতো দেখতে। তার মানে দেখো এই যে এখানে 5টা ছবি আঁকলাম, ছবিগুলো অ্যাপারেন্টলি দেখে মনে হবে একই রকমের ছবি, কিন্তু তোমার যদি দেখার দৃষ্টি তৈরি হয় তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো একটা ছবির সাথে কিন্তু আরেকটা ছবি আলাদা। ঠিক আছে? স্যার ইনফিনিটি রুট করলে কি হবে? ইনফিনিটি রুট করলে ইনফিনিটি হবে। ইনফিনিটি রুট বলছি তো, স্কোয়ার রুট তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটি স্কোয়ার রুট ইনফিনিটি, ঠিক আছে। মানে প্লাস মাইনাস ইনফিনিটি দাদা আর কি, প্লাস মাইনাস ইনফিনিটি। আচ্ছা তাহলে দেখো এবারে দেখো তুমি এইটা যখন প্লট করছো তাহলে এখন প্লটটা কেমন, আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই এ জিরো, তার মানে একটা এক্স স্কোয়ার একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো দেখতে। তাহলে কি হচ্ছে, প্রথমে এটা এই বাড়লো, এই যে এই জায়গা বাড়লো, এই যে এই জায়গাটা প্রপোর্শনাল টু তোমার আর স্কোয়ার, আর স্কোয়ারের মতো করে বাড়লো, একটা ম্যাক্সিমামে পৌঁছলো, তারপর সেটা কমলো। তাহলে দেখো তুমি যদি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা তুমি রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি প্লট করো তাহলে ছবিটা হচ্ছে এরকম, এই যে আর স্কোয়ার আছে ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই এ জিরো আছে, তাহলে একটা পলিনোমিয়াল পার্ট আর স্কোয়ার সেটার মতো করে বাড়লো, তবে এক্সপোনেনশিয়ালি ডিকে করলো। আচ্ছা এবারে এখানে একটা পার্টিকুলার আর ভ্যালু পাচ্ছ যেখানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমামটা হলো মোস্ট প্রবাবল রেডিয়াস, এবং সেই মোস্ট প্রবাবল রেডিয়াসটা অঙ্ক কষে বের করা যায়। এই অঙ্কটা তুমি বুঝবে না বলে এখন বলে দিচ্ছি না, এই মোস্ট প্রবাবল রেডিয়াসটা বেরোয় হচ্ছে তোমার এ জিরো, এই মোস্ট প্রবাবল রেডিয়াসটা বেরোয় হচ্ছে তোমার এ জিরো। তার মানে তোমার এই যে যেটা বোর রেডিয়াসের সঙ্গে সমান, দিস ইজ মোস্ট প্রবাবল ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস থেকে যে মোস্ট প্রবাবল ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে এ জিরো, মানে যেটা বোর থিওরিতে যে সার্কুলার অরবিটে নিউক্লিয়াস থেকে যে দূরত্বে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা ঘুরছিল, হ্যাঁ সেই যে রেডিয়াসটা ছিল এখানে বেসিক্যালি তোমার এক্স্যাক্টলি সেটা তুমি পাচ্ছ। ঠিক আছে? তার মানে এখন এখন আর ছবিটা 2 ডাইমেনশনাল নয় যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা সার্কুলার অরবিটে ইলেকট্রনটা ঘুরছে, সেরকম নয়। এখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে 3 ডাইমেনশনাল রিজিয়ন যেখানে ইলেকট্রনকে পাওয়ার তুমি একটা সম্ভাবনা পাবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনার ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় হচ্ছে না তোমার বেসিক্যালি এই বোর রেডিয়াসে বা এ জিরোতে। এবার অ্যাঙ্গুলার প্লট যেটা সেটা আমি আগের দিন বলে দিয়েছিলাম, যে 1s অরবিটালটা কেমন দেখতে এটা তোমার অলরেডি বলেছি, সেখানে এটা আলাদা করে আর বলার দরকার হচ্ছে না। তাহলে দেখো তাহলে 1s অরবিটালের জন্য আমি কতগুলো ছবি আঁকলাম, সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার প্লটটা আগের দিন আমি এঁকেছিলাম। তাহলে এখানে হচ্ছে তোমার ওই ওয়েভ ফাংশন ভার্সেস আর প্লট, ওয়েভ ফাংশনের স্কোয়ার অর্থাৎ প্রবাবিলিটি ডেনসিটি ভার্সেস আর প্লট, তারপর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি আমি ডিফাইন করে ফেললাম, করার পরে হচ্ছে 1s অরবিটালের জন্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস আর প্লট সেটা কেমন হচ্ছে দেখছি, এবং এইখান থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্স পাচ্ছ যার জন্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা ম্যাক্সিমাম বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটিটা ম্যাক্সিমাম, তাকে বলা হচ্ছে তোমার মোস্ট প্রবাবল রেডিয়াস। এই মোস্ট প্রবাবল রেডিয়াসটা হচ্ছে এ জিরো বা বোর রেডিয়াসের সঙ্গে সমান হচ্ছে। তাহলে আজকে আমি এই পর্যন্ত বলতে পারলাম, আমি আরেকটু বেশি বলবো ঠিক করেছিলাম, কিন্তু এই জিনিসগুলো বুঝে বুঝে না করলে কিছুই বুঝতে পারা যাবে না, তাও কঠিন লাগবে। হ্যাঁ, কিন্তু কারণ অনেকটা ব্যাকগ্রাউন্ডেই পরিষ্কার নাই তোমাদের, কারণ এখন অঙ্কর কিছুই হয়নি, প্লট টট আঁকতে পারো না, কিন্তু আনফর্চুনেটলি কেমিস্ট্রিতে সেকেন্ড চ্যাপ্টার এটা আছে,
তাহলে এটা তো পরে পড়াবো বলা যায় না, কারণ এটা না পড়ালে পিরিয়ডিক প্রপার্টি পড়ানো যাবে না, এটা না পড়ালে কেমিক্যাল বন্ডিং তোমায় পড়ানো যাবে না, সেখানে এখানেই তোমাকে পড়াতে হবে পুরো ব্যাপারটা, উপায় কিছু নেই। হ্যাঁ, কিন্তু একটুখানি তোমার এই ব্যাকগ্রাউন্ড গুলো আস্তে আস্তে ক্লিয়ার করে 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 বলতে হবে। তাহলে আমি দেখো যতখানি পড়িয়েছি তার থেকে বেশি কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করেছে, এই যে ছবি কেমন করে আঁকতে টাকতে হয় এসবগুলো বলে দিয়ে কিন্তু আমি ব্যাপারগুলোকে বলছি আস্তে আস্তে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। এটা তাহলে আজকে আর সময় নেই, বুঝেছো? আজকে তোমাদের তো কার কার 9টায় পড়া আছে, তো আমারও মানে পড়াতে যাওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে এই পর্যন্তই বললাম। নেক্সট দিন এইখান থেকে বাকি যে পার্টটা আছে বা আরো আরো যে পার্টগুলো আছে এখান থেকে তারপর আমাকে স্টার্ট করতে হবে। তাহলে আমি পিডিএফ ভিডিওটা দিয়ে দেবো, একটু যত্ন করে তুমি মানে মুখস্থ করে কিন্তু ম্যানেজ করতে পারবে না। বলছি তো যে ফাইনার যে ডিটেলিং গুলো আছে সেই ফাইনার ডিটেলিং গুলো খুব ইম্পর্টেন্ট। এই ফাইনার ডিটেলিং গুলো তোমার ভালো করে বুঝতে হবে, কিন্তু ফাইনার ডিটেলিং গুলো না জানলে ওই সব সময় দেখবে সব ছবি একই রকমের দেখতে মনে হবে, মানে আমিও যেমন দেখতে ঋত্বিক রোশনও সেরকম দেখতে মনে হবে। হ্যাঁ, তা তো হলে হবে না।